এটা লাইটও জ্বলে ঠিক দিলে কই একটু যার মধ্যে বাটন আছে বাটনে ক্লিক দেন একটা ভাই এই ভাই বাটন আছে ভাই এখানে কই আর আর কিছু না এগুলো মোড আছে কই আচ্ছা এটা একটা মনে করেন অফ আচ্ছা ধরে রাখেন এখন ধরে রাখেন বাটন এই আরো কালার হবে ভাই হুম ছি ভাই লাইটটা অফ করেন দি যার একটু অফ করেন না 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 আর একটু অফ করেন আরে না ক্লাস শুরু হয়ে গেছে আরে মজা আইবো সবাই শুনো দেখি না কেমন আসে মানে আপনার সমস্যা হচ্ছে না তো পানি তো এগুলো ধোয়া ওই ক্লাস শুরু হয়ে গেছে এর মধ্যে হচ্ছে জিম এসে কি করতেছে দেখো তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁক করতেছে ফার্স্ট পেপার নিউটনিয়ান মেকানিক্স করতে কোন চ্যাপ্টারের বেসিক লাগে গতিবিদ্যা ভেক্টর এগুলাই তো আর কোনটা লাগে জিম কি করতে নিউটনিয়ান মেকানিক্স সব ভালো লাগছে হ্যাঁ গতিবিদ্যা লাগে গতিবিদ্যা লাগে ভেক্টর লাগে আরে সেই জিনিস তো ভাই এটাতে কি কাহিনী কি ইউজ হচ্ছে বলেন না এটা ফিজিক্সটা কি আচ্ছা সামিনুর হচ্ছে জ্ঞান এবং অনুধাবনমূলক শীট চাচ্ছে টেস্ট এবং প্রি টেস্ট তোমার জ্ঞান এবং অনুধাবনমূলক শীট বানানো আছে কার তোমার আমার কেন চাচ্ছে তা আমি ফিজিক্স টিম থেকে যদি দেয় কেমিস্ট্রি টিম থেকে দিবা না আমি ক্লাসের মধ্যে দিয়ে দিই ও জিজ্ঞেস আচ্ছা করেন ঠিক আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে দিয়ে দিব তাই নাইস ব্যাপারটা খুব ভাল লাগছে এই যে সামিনুর বলছে ভাইয়ারে কি জিনে পাইছে আমার আরে জি আমারও এটাই প্রশ্ন আরে আপনি পড়াচ্ছেন না তো আপনি এই কাজ করতেছেন না কাজ করলে দিয়ে দিব নাইস কিসের বলে নাইস দেখেন দেখেন কোন জিনিস সুন্দর এইখানে মানে ছোট একটা হচ্ছে পিজো ইলেকট্রিক কম্পোনেন্ট আছে এই যে এইটা হ্যাঁ তো এটা এটা তো হচ্ছে বুঝছি খুবই স্পিডে ভাইব্রেট করে এটার নিচে একটা পাইপ লাগানো আছে তার মধ্যে হচ্ছে একটা ফোম তো পানি দিয়ে ফোমটা হচ্ছে ক্যাপিলারি অ্যাকশনের কারণে উঠে মানে কৈশিকতার কারণে তো কৈশিকতার কারণে পানিটা উঠে ওই পিজো ইলেকট্রিক এলিমেন্টের মধ্যে গিয়ে টাচ করে তো এখন এটা এত দ্রুত ভাইব্রেট করে ও হচ্ছে পানিটাকে ইনস্ট্যান্ট টেম্পারেচার বাড়ানো ছাড়া ভেপারাইজ করে ফেলে তো শুধু পানি থেকে ডিরেক্ট জলীয় বাষ্প হয়ে যাচ্ছে তার মানে বয়েলিং হচ্ছে না এটা শুধু ইভাপোরেশন হচ্ছে তো এই ভেপারাইজেশনের কারণে এই যে ভেপারটা এখান থেকে বের হচ্ছে এখন ভেপার মলিকুল গুলাকে এই পিজো ইলেকট্রিক এলিমেন্টটা ও ধাক্কা দিয়ে দিয়ে বের করে তো এই জন্য এখানে একটা ফ্লো দেখা যাচ্ছে এই যে ফ্লো নাইস কিন্তু ব্যাপারটা তো এখন এখানে আমি ধরলে আমার হাতে হচ্ছে আসলে অ্যাকচুয়ালি বিন্দু বিন্দু পানি জমে যাবে তো এটা এটা পানি হচ্ছে শেষ এক্সপ্লেনেশন না বহুত পানি আছে এখানে অর্ধেকের বেশি পানি আছে মানে অর্ধেক পানি আছে লিস্ট এই যে আমার হাতে বিন্দু বিন্দু পানি জমে গেছে তো এটাই এক্সপ্লেনেশন শেষ যাও আচ্ছা আপনি কিছু বলছেন ভাই থ্যাংক ইউ ওকে আমি এটা নিয়ে একটু ব্যস্ত ছিলাম জিম ভালো ভাইবা লাগছে নাকি কেমিস্ট্রির তন্ত্রমন্ত্র পড়তেছে নাকি জিন ধরে রাখতেছে জিজ্ঞেস করতেছে পোলাপান সেই জিনিস আমার কাছে দিলে আমি ফাড়ালে দেবো নাবিল ঠিক কথা বলছে যে ভাইয়ের হাত থেকে নেন নাহলে এটা নষ্ট করে ফেলে নাবিল, তুমি আমার এসব নিয়ে গেলাম ব্রো তোমার একদিন দেখতেছি আমি এটা কোথায় চার্জ দেয় আমি জানি না না এই যে একটা পয়েন্ট আছে ভাই কিন্তু ব্যাটারি কেন লাগে এটা তো ব্যাটারি দিয়ে চলে তাহলে ইয়ার আনলো কেন লাগা বুঝাই নাইস ঠিক আছে ভাই তাহলে ভাগাই দিলেন থাকেন ওকে ওকে আল্লাহ হাফেজ আইফোন নিয়ে ঢুকেন না নাবিলেরটা মজা লাগছে বাই জিনিসটা ঠিক আছে এইটা এটা হচ্ছে মানে ময়েশ্চার প্রোভাইড করে আর কি রুমে এটাই হিউমিডিফায়ার বলে তুমি দারাজে সার্চ দাও হিউমিডিফায়ার লিখে তখন এটা পাবা ও প্রমোশন না থাকেন আল্লাহ হাফেজ গতিবিদ্যার শুধু সূত্রগুলা একবার দেখবা জাস্ট গতিবিদ্যার সূত্রগুলা মানে শুধু লিনিয়ার পার্টটা দেখলেই হবে আপাতত আচ্ছা চলো আজকে আমাদের শুধু পিওর সার্কিট সলভ আর কিচ্ছু নাই কোন রোধটি অপসারণ করলে বর্তনীর প্রবাহ মাত্রা সর্বনিম্ন হবে গাণিতিক বিশ্লেষণ সহ মতামত দাও কোন রোধ অপসারণ করলে বর্তনীর প্রবাহ মাত্রা সর্বনিম্ন হবে মানে হচ্ছে সবচেয়ে কম কারেন্ট এটার ভিতর দিয়ে যাবে তো এখন দেখো এইখানে একটা পার্ট আছে এইখানে একটা পার্ট আছে তো আমি যদি হচ্ছে এই পার্টটার সাথে এই পার্টটা কম্পেয়ার করি এই পার্টের সাথে এই পার্টটা সিরিজে আছে মানে এই যে এই 150 আর 100 এই দুটাকে যদি প্যারালাল করি একটা পাবো সেটার সাথে কি এই 40 সিরিজে আছে
তাহলে এই 40 যদি আমি রিমুভ করে এখানে শর্ট করে দেই, তাহলে তো হচ্ছে আমার প্রবাহ মাত্রা আরো বেড়ে যাবে, কারণ তুল্য রোধ কমে যাবে। তো আমার কি করতে হবে? আমার এমন কাজ করতে হবে যাতে হচ্ছে তুল্য রোধ আরো বাড়ে। তাহলে এখন দেখো এই 100 বা 150 কোনো একটা আমি হচ্ছে টান দিয়া সরায় ফেলবো। তাইলে কি হয় আসো দেখি। যদি আমরা 150 এটা টান দিয়ে সরাই ফেলি, তাহলে 40-এর সাথে 100 সিরিজ হয়। আর যদি 100 আমি টান দিয়ে সরাই ফেলি, তাহলে 40-এর সাথে 150 সিরিজ হয়। তাহলে বর্তনীর প্রবাহ মাত্রা আরো কমে যায়। কারণ আমি যদি 40 শর্ট করে দেই, এখানে তো এটা সিরিজে আছে, তো এই সিরিজ থেকে রিমুভ করা মানে হচ্ছে এটা শর্ট করে দেওয়া। আর এই দুটো তো প্যারালাল আছে, প্যারালাল থেকে রিমুভ করা মানে খুলে ফেলা, জাস্ট দূর করে দেওয়া। তাহলে আমাকে বলছে যে এর মধ্যে হচ্ছে কোনটা রিমুভ করলে কত হয়। তাহলে আমরা তিনটা সিনারিও কনসিডার করি। 40 ওহম রিমুভ করলে, 40 ওহম রিমুভ করলে জিনিসটা দেখতে এইরকম হয়। এটা 150, এটা 100, 150, 100, এখানে হচ্ছে 10 ভোল্ট। কারেন্টের ভ্যালু কত আসবে? আমার এখানে তুল্য রোধ হচ্ছে গুণফল বাই যোগফল। তাহলে গুণফল হচ্ছে 150 ইন্টু 100, যোগফল হচ্ছে 100 প্লাস 150 মানে 60। এটা হচ্ছে তুল্য রোধ হয়। তাহলে হচ্ছে 10/60, তার মানে হচ্ছে 1/6 অ্যাম্পিয়ার। আর আমি যদি হচ্ছে 150 ওহম রিমুভ করি, রিমুভ করলে, তাহলে 150 রিমুভ করলে 40 আছে, এদিকে হচ্ছে 100 আছে, আর এদিকে হচ্ছে আমার 10 ভোল্ট। তাহলে এখানে যে কারেন্ট সেটা কত? 10 ডিভাইডেড বাই 40 আর 100 কত? 140, তার মানে হচ্ছে 1/14 অ্যাম্পিয়ার। আর যদি আমি হচ্ছে 100 ওহম রিমুভ করি, 100 ওহম রিমুভ করলে এইখানে 40 ওহম, এখানে হচ্ছে 100 রিমুভ করছি, তাহলে হচ্ছে 150 ওহম। সো এইখানে আমার সেই 10 ভোল্টই আছে। তাহলে এখন এখানে আমার কারেন্টটা কত? I3, এই কারেন্টটা কত? 10 ডিভাইডেড বাই এটার যোগ করলে কত? 190, তাহলে হচ্ছে 1/19 অ্যাম্পিয়ার। তো দেখা যাচ্ছে 1/6 এর চেয়ে 1/14 আরো ছোট, আর 1/14 হচ্ছে 1/19 আরো ছোট। তার মানে হচ্ছে I1 এর চেয়ে I2 ছোট, I2 এর চেয়ে I3 ছোট। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে 100 ওহম রিমুভ করলে, 100 ওহম রিমুভ করলে এইটা। তাহলে 100 সরাইতে হবে। ও আগের ক্লাসে একটা এইচডব্লিউ দিছিলাম না? আচ্ছা ঠিক আছে, এটা করাবো। আচ্ছা, আগের ক্লাসে মনে হয় বলছিলাম যে ওই যে 10 ওহম দিয়ে 7 ওহম বানাইতে হবে এরকম। তাহলে এরকম একটা এক্সাম্পল দেখাই, তাইলেই হবে। চলো, 10 ওহম দিয়ে 7 ওহম, সে কিরকম? আমি শুরু করব 7 দিয়ে। হ্যাঁ, 7 ওহম দিয়ে আমি শুরু করব। তো 7 যেহেতু 10-এর চেয়ে ছোট, তাহলে নিশ্চয়ই 10-এর সাথে কিছু না কিছুকে প্যারালাল করলে 7 হবে। তাহলে আমি চিন্তা করলাম 10-এর সাথে x1 এটাকে প্যারালাল করলে হচ্ছে 7 হবে। তার মানে 1/10 প্লাস 1/x1 হোল ইনভার্স ইকুয়ালস 7। তাহলে সেখান থেকে আমার x1 এর ভ্যালু কত এটা আমি বের করতে পারবো। তাহলে এটা যদি আমি বের করি, ওই যে জিম ভাইয়া চলে আসছে, কে জানি আয়মান বলছে যে জিম ভাইয়া জোস। থ্যাংক ইউ আয়মান, থ্যাংক ইউ। আয়মানও সেরা। আর কে জানি বলছে ভাইয়া জিম ভাইয়াকে বের করে দেন, ওইটা বলবো না। নাবিল রমজানি। না, নাবিল বলেন। হ্যাঁ, ঠিক আছে, হতাশ হয়ে গেল। নাবিল আমার খেলাটা নিয়ে গেল। ঠিক হতাশ আছে। হয়ে গেছি। তাহলে x1 এর ভ্যালু কত হ্যাঁ, এটা হচ্ছে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে x1 এর ভ্যালু আসছে 23.33, তাই না?
23.33 এইটা আসছে। তাহলে x1 এর ভ্যালু যদি 23.33 এসে থাকে, তাইলে এই 23.33 কে এবার ব্রেকডাউন করি। এটা কি 10 এর চেয়ে বেশি নাকি কম? 10 এর চেয়ে বেশি। তাহলে 10 এর সাথে এরকম মানে 10 10 সিরিজ করলে 20 হবে। তাহলে এটাকে আমি হচ্ছে এইভাবে চিন্তা করতে পারি যে এখানে 10 আর এখানে যে 23.33, এটাকে আমি তিনটাতে ভাঙতে পারি। আমার তো 10 দিয়ে বানাইতে হবে। 10 10 3.33 এরকম। তাহলে 3.33 কে এরপরে আমি ভাঙাইতে পারি। 3.33 কি 10 এর পূর্ণ গুণিতক নাকি উপগুণিতক? উপগুণিতক। 3 ভাগের 1 ভাগ। তাইলে আমরা হচ্ছে এর পরের লাইনটা এইভাবে দেখাইতে পারি। এখানে তো হচ্ছে 10 10 ছিলই। 3.33 তাহলে কিভাবে বানানো যায়? একটা, দুইটা, তিনটা, এরকম। তাহলে এখানে 10 আছে, এখানে 10 আছে, 10 10 10। তাহলে এরকম করলে হচ্ছে আমি এক্স্যাক্টলি 7 পেয়ে যাব। তাহলে এখানে 1 2 3 4 5 6 6টা লাগছে। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে, যদি প্রথম যেখান থেকে আমি আমার টার্গেট যেটা, এটা যদি আমার 10 এর চেয়ে ছোট হয়, মানে যা দিছে ওটার চেয়ে যদি ছোট হয়, তাহলে ওটার সাথে কাউকে না কাউকে প্যারালাল করলে এই ছোট ভ্যালুটা পাবো। তাহলে সেই প্যারালাল, যাকে প্যারালাল করলে এটা পাবো, সেই ভ্যালুটা বের করছি। এটা তো 10 এর চেয়ে বড়। তাহলে এখান থেকে 10 10 করে বিয়োগ করতে থাকবো। 10 বিয়োগ করলে 13.33, 10 বিয়োগ করলে 3.33, তাহলে দুইবার 10 বিয়োগ করছি। তাহলে এই 10 দুইটা এখানে দিয়ে দিলাম। তাহলে এই 10 10 আর 3.33 আমার 23.33 হইলো। এখন এই 3.33 এ ফোকাস করি। এটা তো ছোট। তাহলে ছোট হইলে আমার দেখতে হয় যে এটা উপগুণিতক কিনা। যদি উপগুণিতক হয়, যেমন 7 তো ছোট ছিল, 7 তো উপগুণিতক না, সাবমাল্টিপল না। মানে 10 কে কিছু দিয়ে, পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করে তো আর আমি 7 পাবো না। কিন্তু 10 কে 3 দিয়ে ভাগ করে আমি হচ্ছে 3.33 পাবো। তাহলে হচ্ছে 3টা 10 যদি প্যারালাল করি, তাহলে তো 3 ভাগের 1 ভাগ, 3.33 হয়ে গেল। এইভাবে করছি জিনিসটা। ওকে। আজকে আরেকটা হোমওয়ার্ক দিব না তোমাদেরকে। উদ্দীপকের বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয়ের জন্য অ্যামিটারের পাঠ নেওয়া হইল। তাহলে পরবর্তীতে বলছে 5 ওহম রোধের একটা পরিবাহী তারকে বি ও সি বিন্দুতে যুক্ত করে পুনরায় অ্যামিটারের পাঠ নেওয়া হইল। ও দাঁড়াও একটা মিনিট, আমি তো হচ্ছে ইউজার ওয়েবে লগ ইন করি নাই। আচ্ছা, এখন ইউজার ওয়েবে আমি লগ ইন করে আছি। ওইখানে হচ্ছে আমাকে অলরেডি এই যে রুসিভ হচ্ছে আমাকে পাঠাইছো যে প্রিভিয়াস ক্লাসের হোমওয়ার্ক। তাহলে তোমারটা এক্স্যাক্টলি আমারটার সাথে মিলছে, ঠিক আছে। তাহলে ন্যূনতম 6টা 10 ওহম রোধ দিয়ে 7 ওহম তৈরি করা যাবে। ভেরি গুড, ভেরি গুড। আর এইটাকে লিখছো 10 ওহম থেকে 7 ওহম, 1 2 3 4 5 6 7। বর্তনী তুল্য রোধ হচ্ছে 7.22 আসছে। আর তোমার মোট হচ্ছে কয়টা আসছে? মোট আসছে হচ্ছে 7টা। এইটা আমাকে হচ্ছে কে বলছো? এটা হচ্ছে উম্মি বলছো। তো ওই দিক থেকে কিন্তু আবার জিনিসটা মিলে নাই। 7টা লাগছে, 1 2 3 4 5 6 7, আবার 8টা দিয়েও তুমি করছো, সরি 10টা দিয়ে করছো। তাহলে 10টা দিয়ে হচ্ছে উম্মি একবার 7 বানাইছো, আবার 8টা দিয়ে বানাইছো, 7টা দিয়ে বানাইছো। তার মানে ন্যূনতম আসলে হচ্ছে 6টা। আগের যে প্রবলেমটা ওটা হচ্ছে ন্যূনতম 6টা। তাহলে তোমার দুইটা সলিউশনই আমি দেখছি, বাট হচ্ছে ওই ন্যূনতম যেটা 6, 6-এ পৌঁছাইতে পারো নাই। এখন তো পারবা। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, থাকেন। পেরে গেলাম ভাই। ওকে। এবার এটাতে আসি। উদ্দীপকের বর্তনীর প্রবাহ মাত্রা নির্ণয়ের জন্য অ্যামিটারের পাঠ নেওয়া হলো। অ্যামিটার কোন জায়গায়? এই জায়গায়। অ্যামিটার কি করে? অ্যামিটার হচ্ছে শুধু কারেন্টটা এই রাস্তায় কতটুকু যাচ্ছে ওই কারেন্টের মানটা মেপে দেয়। পরবর্তীতে বলা হয়েছে 5 ওহম রোধের একটা পরিবাহী তারকে বি এবং সি বিন্দুর মাঝে যুক্ত করে আবার অ্যামিটারের পাঠ নেওয়া হইলো। তাহলে প্রথম ক্ষেত্রে বর্তনীর তুল্য রোধ বের করতে বলছে। তাহলে পরেরটা আর লাগতেছে না, বা অ্যামিটার নিয়ে আমার এখন মাথা ঘামাইতে হচ্ছে না। অ্যামিটার নিয়ে আমরা পরে মাথা ঘামাবো। এখানে দেখো 3 আর 2 5 ভোল্ট, এখানে 3 আর 2 5 ভোল্ট।
তাহলে 5 ভোল্ট প্যারালালি থাকলে এখানে আমরা 5 ভোল্টই ধরবো। তাহলে আমরা এখানে হচ্ছে আপাতত জাস্ট 5 ভোল্ট ধরলাম। আর বর্তনীটা কি আছে এখানে 20 আর 10, সামনে হচ্ছে 30। তাহলে এটা করে আমাকে উত্তর দাও তো। এখানে হচ্ছে 10, এখানে হচ্ছে 20, আর এখানে হচ্ছে 30। তারপরে এটা গিয়ে আবার এখানে চলে আসছে। তাহলে তুল্য রোধ যদি আমরা বের করতে চাই, তাহলে 10 আর 20 প্যারালাল করে 30 এর সাথে সিরিজ করব। 10 আর 20 প্যারালাল করলে কত হয় একটু দেখি। 10 ইন্টু 20 ডিভাইডেড বাই 30, 6.67, 6.67, আর এখানে হচ্ছে 30। তাহলে টোটাল কত হয়? 36.67, 36.67। তাহলে এই হচ্ছে কাহিনী। ওকে, চলো আমরা আগাই, আমাদের আরো অনেক অঙ্ক করতে হবে। নেক্সট এসি। ও আচ্ছা, পয়েন্ট কাউন্ট করবো না আজকে আমরা? এতক্ষণ তো পয়েন্ট কাউন্ট করি নাই, তাহলে এখন থেকে শুরু করি চলো। আগের দিনের হোমওয়ার্ক যারা যারা করছো, যারা নিজেরা করছো বাট হয়তো আমাকে বলো নাই বা জমা দেও নাই, তারা 2 পয়েন্ট পাবা হোমওয়ার্কের জন্য। আর যে কয়জন হচ্ছে ইউজার ওয়েবে আমাকে হচ্ছে হোমওয়ার্কটা দেখাইছো, এই যে তাজকিয়া, তারপর হচ্ছে তাহসান, যদিও দেখাও নাই বাট বলছো অন্তত, তারপরে উম্মে আর হচ্ছে রুসিব, তোমরা হচ্ছে 5 পয়েন্ট করে আগেই বোনাস পেয়ে গেলা। যাও, হোমওয়ার্ক দেখানো হচ্ছে 5 পয়েন্ট এক্সট্রা বোনাস। নেক্সট, এসি অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্র, এক্স ওয়াই অংশের ভোল্টেজ কারেন্ট লেখচিত্র মান সহ খাতায় অঙ্কন করো। তো এই এসি অংশ কোনটা? এ হচ্ছে এই কোণায়, সি হচ্ছে ওই কোণায়। তাহলে এর মধ্যে আমরা তুল্যরোধ বের করি। তুল্যরোধ বের করতে গেলে আমাদের এখানে কি পড়তেছে? এদিকে হচ্ছে 2, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 3, এই ক্লোজ করে দিলাম, আর এখানে হচ্ছে 2। তাহলে এ সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে সি। তাহলে উপরে 2 আর 4 আমাদের হয়ে গেল 6, নিচে হচ্ছে 3, কারণ সিরিজ থাকলে যোগ করতে হয়। এই 6 এর সাথে 3 প্যারালাল, প্যারালাল থাকলে কি জানি করতে হয়? ইনভার্স করে যোগ করে ইনভার্স করতে হয়, মানে 1/6 প্লাস 1/3 হোল ইনভার্স। তাহলে এটা করলে কত হবে? 6 আর 3 2 হবে, তাই না? তাহলে 2 2 যোগ করলে হচ্ছে 4। তাহলে এসি এর জন্য যদি আমি গ্রাফটা আঁকি, ভোল্টেজ কারেন্ট লেখচিত্র, তাহলে এদিকে ধরো হচ্ছে আমি ভোল্টেজ দিলাম, এদিকে হচ্ছে কারেন্ট দিলাম। তো আমি উল্টাও আঁকতে পারতাম, কারেন্ট ভোল্টেজ ডাজন্ট ম্যাটার, মানে যে কত ভোল্টেজ দিলে কত কারেন্ট যাবে। তাহলে 4 ভোল্ট দিলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে 1 2 3 4 5 6 7 8, আর এদিকে 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, এই যে 1 2, 1 2 3 4 5 6 7 8। তাহলে 4 ভোল্ট দিলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, এটা একটা পয়েন্ট। আর 8 ভোল্ট দিলে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, এটা একটা পয়েন্ট। তাহলে এই যে এটা একটা লেখচিত্র, সরল রৈখিক। এটা স্ট্রেট লাইন দিয়ে আঁকবা, হ্যাঁ স্ট্রেট লাইন দিয়ে আঁকবা। আমি নিজেই স্ট্রেট লাইন দিয়ে আঁকি নাই, আঁকা উচিত। এই যে এরকম, এই যে এরকম। আচ্ছা, এই আর কিছু না। তারপরে আমাকে বলছে হচ্ছে এক্স ওয়াই অংশের, এক্স ওয়াই, এক্স ওয়াই কোথায়? এক্স এখানে, ওয়াই এখানে। তাহলে এই যে এইটুকু 2 আর 4, এই যে এক্স ওয়াই, এক্স ওয়াই হচ্ছে এখানে 2 4, এদিকে হচ্ছে 3। এটা এক্স হলে এটাও এক্স, এটা ওয়াই হলে এটাও ওয়াই, কারণ ডিরেক্ট কানেক্টেড। তাহলে এক্স ওয়াই এর মধ্যে এই দুইটা আছে। তাহলে এখানে 2 আর 4, উপরে 6, নিচে হচ্ছে 3। 6 আর 3 প্যারালাল করলে হয়ে যায় 2। কেমনে করলাম? 1/6 প্লাস 1/3 হোল ইনভার্স। তাহলে 2 হয়। তাহলে 2, এটার তাহলে গ্রাফ কেমন হবে? আমরা যদি এইবার উপরে ভোল্টেজ নিচে কারেন্ট আঁকতাম তাইলে কেমন হইতো? দুইটাই আমি দেখাচ্ছি আর কি এই জন্য। তাহলে আমার ভোল্টেজ যখন 2 আর ভোল্টেজ যখন 4, এই দুইটার জন্য আমরা দুইটা পয়েন্ট নিব, তাইলেই হবে। এই 1 অ্যাম্পিয়ার 2 অ্যাম্পিয়ার, কারেন্ট হচ্ছে আমরা অ্যাম্পিয়ারে নেই, এটা হচ্ছে আমরা ভোল্টেজটা ভোল্টে নেই। তাহলে 2 ভোল্টে 1 অ্যাম্পিয়ার কারেন্ট, আর 4 ভোল্টে 2 অ্যাম্পিয়ার কারেন্ট। তাহলে হচ্ছে আমার এটা এরকম স্ট্রেট লাইন হবে, মূলবিন্দুগামী সরল রেখা। এইটাই। 8 ভোল্ট কিভাবে হইছে? এই যে দেখো, 4 ওহম না, 4 ওহম। তাহলে এর দুই প্রান্তে 4 ভোল্ট থাকলে 1 অ্যাম্পিয়ার। তাহলে এই যে 4 ভোল্ট থাকলে 1 অ্যাম্পিয়ার। এর দুই প্রান্তে 8 ভোল্ট থাকলে কত? 2 অ্যাম্পিয়ার। তাহলে এই যে 8 ভোল্ট থাকলে 2 অ্যাম্পিয়ার, এইভাবে আঁকছি।
তাহলে যে এই বিন্দুটা আর এই বিন্দুটা যদি আমি লিখে দেই, তাহলে 4,1 আর এই বিন্দুটা হচ্ছে 8,2। আর এখানে যে এই বিন্দুটা আর এই বিন্দুটা যদি আমি লিখে দেই, এই বিন্দুটা হচ্ছে 1,2 আর এই বিন্দুটা হচ্ছে 2,4, এইরকম আর কি। এখন আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, মূলবিন্দুগামী হবে, এক্স্যাক্টলি মূলবিন্দুগামী হবে। যদি রেজিস্ট্যান্স কনস্ট্যান্ট থাকে তাহলে স্ট্রেট লাইন হবে সব সময়। 21 মিটার একটা তামার তারের প্রতি 1 মিটার দৈর্ঘ্যের রোধ হচ্ছে 2 ওহম। এর দ্বারা এমন একটা ষড়ভুজ নির্মাণ করা হলো যার প্রথম বাহুর দৈর্ঘ্য 1 মিটার, বাকি বাহুগুলো এর সাথে সমান্তর প্রগমনে আছে। সমান্তর প্রগমনে আছে মানে কি? এটা 1 মিটার, এটা 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 5 মিটার, 6 মিটার, এরকম। তো 21 মিটার আর কি টোটাল যোগ করলে আসে। আচ্ছা, তো এখন বলছে যে তৃতীয় বাহুর দুই প্রান্তে রোধ কত। তো এখন টোটাল রোধ তো হচ্ছে 2 ওহম, তাহলে প্রতি মিটারে রোধ কত? প্রতি মিটারে রোধ ইকুয়ালস টোটাল কত রোধ? 2 ওহম। টোটাল জিনিসটার দৈর্ঘ্য কত? 21 মিটার। তাহলে হচ্ছে 2/21 ওহম এইটা। আর ও আচ্ছা, প্রতি 1 মিটার দৈর্ঘ্যের রোধই 2 ওহম বলছে, সরি, এটা 21 দিয়ে ভাগ হওয়ার দরকার নাই, প্রতি 1 মিটারেরটাই বলছে, টোটালটা বলে নাই। প্রতি 1 মিটারে 2 ওহম। তাহলে তাই যদি হয় 1 মিটারে 2 ওহম, তাহলে 2 মিটারে কি 4 ওহম, এরকম 2 ওহম, 4 ওহম, এটা কত? 3 দুগুণে 6 ওহম, 8 ওহম, 10 ওহম, 12 ওহম। প্রথমটাতে বলছে তৃতীয় বাহুর দুই প্রান্তে, 1 নাম্বার বাহু, 2 নাম্বার বাহু, 3 নাম্বার বাহু, 6 ওহমের দুই প্রান্তে, তাহলে ডি আর সি। ডি আর সি এর মধ্যে কত? ডি আর সি এর মধ্যে হচ্ছে 6 ওহম। আর এখানে হচ্ছে এই 1 2 3, 1 2 3 4 5, এই যে বাকি 5টা। সো এগুলাতে যে রেজিস্ট্যান্স গুলা আছে সেগুলা খেয়াল করো, তাইলে বুঝে যাবা। এইখানে কত? 4 ওহম, এইখানে 2, এইখানে 12, এইখানে 10, এইখানে 8। তাহলে এই সি আর ডি এর মধ্যে তুল্য রোধ, তাহলে 6, আর এই পাশে এগুলো সব যোগ হয়ে যাবে। 4 আর 2 এ 6, 6 আর 12 তে কত? 18, 18 আর 10 28, 28 আর 8 হচ্ছে 36। তাহলে পরের ছবিটা এরকম, 6 36, 6 আর 36 প্যারালাল করো। 5.14 আসে কিনা দেখো তো। সমান্তর মানে হচ্ছে প্রগমন, তো হচ্ছে সিরিজ। হ্যাঁ, 5.14 আসছে কিনা, হ্যাঁ 5.14 আসছে। আচ্ছা, হ্যাঁ 36/7 বললেও ঠিক আছে, 36/7 অথবা 5.14, এটা যাদের মিলছে তাদের 1 পয়েন্ট। 5.14 ওহম। তো সমান্তর প্রগমন মানে হচ্ছে, মানে প্রগমন বা প্রোগ্রেশন, এটা হচ্ছে প্রগমন বা প্রোগ্রেশন হচ্ছে, ধরো অ্যারিথমেটিক হইতে পারে, জিওমেট্রিক হইতে পারে। অ্যারিথমেটিক মানে কি? নির্দিষ্ট বিরতিতে বাড়ে, যেমন 1-এর জায়গায় 2, 2-এর জায়গায় 3, 3-এর জায়গায় 4, এক এক করে বাড়তেছে। আর জিওমেট্রিক মানে কি? নির্দিষ্ট গুণ হারে বাড়ে, সমান্তর ধারা আর গুণোত্তর ধারা, এরকম আর কি। তো গুণ করে বাড়ে মানে কি? ধরো প্রথমটার তুলনায় দ্বিতীয়টা দ্বিগুণ, দ্বিতীয়টার তুলনায় তৃতীয়টা 3 গুণ, বা আবার দ্বিগুণ, আবার তৃতীয়টার তুলনায় চতুর্থটা আবার দ্বিগুণ, এরকম হইতে পারে আর কি। তো এরকম প্রগমন আছে। আচ্ছা, তো এটা বলছি। 2 নম্বরে কি বলছে? বলছে তৃতীয় বাহুর শেষ বিন্দু প্রথম বাহুর আদি বিন্দুর মধ্যে তুল্য রোধ কত। তাহলে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, তাহলে তৃতীয় বাহুর শেষ বিন্দু ডি আর প্রথম বাহুর আদি বিন্দু এ, তাহলে এ আর ডি এর মধ্যে চাইছে। তাহলে এইবার এ আর ডি এর মধ্যে, তাহলে এটা যদি এ বি সি, এই যে এটা যদি এ হয়, এ বি সি ডি, তাহলে এ এবং ডি এর মধ্যে, তাহলে এখানে কত? 2, এখানে কত? 4, এখানে কত? 6,
এখানে 8, এখানে 10, এখানে হচ্ছে 12, তাহলে এ আর ডি এর মধ্যে। তাহলে এ আর ডি এর মধ্যে যদি চাওয়া হয় তাহলে উপরে একটা নিচে একটা, 2 4 6 যোগ করলে কত হয় 12, নিচে হচ্ছে 8 10 18, 18 আর এখানে 12 তাহলে 30, তাহলে 12 আর 30 প্যারালাল করো, তাহলে দেখো কত হয় 12 আর 30। তাহলে এবার হচ্ছে 8.57, 8.57 যাদের আসছে তাদের অ্যান্সার ঠিক আছে, 8.57 ওহম, 8.57 ওহম হচ্ছে আসলে কাইন্ড অফ শেষের দিকেই আছি আমরা, আর একটা ক্লাস লাগবে। আচ্ছা, তো 8.57 কেমনে হইলো? ওই এ আর ডি, তাহলে এ আর ডি এর মধ্যে কি কি আছে? এ আর ডি এর এ থেকে ডি পর্যন্ত এখানে আছে 2 4 6 যোগ করলে 12, এদিকে আছে 8 10 12 যোগ করলে 30, তাহলে উপরে 12 নিচে 30 প্যারালাল করলে 8.57, যাদের মিলছে আরো 1 পয়েন্ট। বৈদ্যুতিক কাজ এবং তড়িৎ শক্তি, হ্যাঁ এটা অবশ্য ক্ষমতার সাথে রিলেটেড, ক্ষমতার পার্টটা আসুক, আসলে তখন বলবো না, অসুবিধা নেই। জুলের তাপীয় ক্রিয়া, দেখো পরিবাহীর রোধ আর প্রবাহ কাল মানে যতক্ষণ ধরে কারেন্ট চলে সেটা হচ্ছে টি, এই দুটো যদি সেম থাকে তাহলে তড়িৎ প্রবাহের ফলে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক। জিনিসটা কি দেখো, মনে করো আমরা ব্যাটারির সাথে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করছি, এই যে এটা হচ্ছে সেই রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্সের ভ্যালু হচ্ছে আর। আমরা তখন কি করলাম, তখন আমরা টি সময় জুড়ে এই এই রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট চালনা করলাম, তাহলে এটা গরম হবে, গরম হয়ে তাপ উৎপন্ন করবে, তাহলে এখানে যেই তাপ উৎপন্ন করবে সেই তাপের কারণে পানি গরম হবে, তাহলে পানির টেম্পারেচার মেপে আমরা হচ্ছে কি করতে পারি, সেই পানির টেম্পারেচার মেপে বুঝতে পারি যে ও আচ্ছা এখানে কতটুকু হচ্ছে তাপ দেওয়া হয়েছে, পানির টেম্পারেচার চেঞ্জ থেকে বুঝতে পারবো আচ্ছা কতটুকু তাপ এখানে আসছে, কনভার্ট হয়েছে ইলেকট্রিসিটি থেকে তাপে। সেই তাপ যেটা এইচ, সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের বর্গের সমানুপাতিক, তার মানে হচ্ছে এইচ ইজ প্রপোর্শনাল টু আই। কখন? যখন হচ্ছে আমরা নির্দিষ্ট সময় টি জুড়ে তড়িৎ প্রবাহ ঘটাইছি আর এই কারেন্টের ভ্যালু আই এটা ফিক্স রাখছি। তো আই চেঞ্জ করা যায় কিভাবে? এখানে যদি আমরা একটা ভ্যারিয়েবল রেজিস্টর লাগাই দিতাম তাইলেই হচ্ছে আমরা এটা ঘোরানোর মাধ্যমে আই চেঞ্জ করতে পারতাম। তো আমরা আই ফিক্স রাখছি, টি ফিক্স রাখছি, তাইলে আমরা দেখব যে আই এর স্কয়ারের সমানুপাতিক। আচ্ছা, ও আই বলতেছি, সরি সরি, আর আর ফিক্স রাখছি কারণ এটা তো চেঞ্জ করি নাই, পানিতে ডুবাই দিছি তো দিছি। তাহলে আমরা আর ফিক্স রাখছি, টি ফিক্স রাখছি। মনে করো 5 মিনিট ধরে 10 ওহমের ভিতর দিয়ে আমরা তড়িৎ প্রবাহ চালনা করছি, তাইলে একটা তাপ পাইছি এখানে। আবার মনে করো হচ্ছে আমরা আই চেঞ্জ করে দিলাম, তাহলে আই চেঞ্জ করে দিলে তখন হচ্ছে কি হবে, আই এর ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল। সো এটা আরেকটা পেজে ছবি আঁকা দেখাইলে অবশ্য ভালো হইতো, আমি হচ্ছে আরেকটা পেজে ছবি আঁকা দেখাই, নাহলে এখানে আসলে জায়গা পাচ্ছি না। দেখো আমরা আই ফিক্স রাখবো, টি ফিক্স রাখবো, এই আর ফিক্স রাখবো, আর ফিক্স রাখবো, আর হচ্ছে টি ফিক্স রাখবো। এই যে মনে করো এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে 10 ওহমের একটা রোধ, এটা হচ্ছে আর, এইখানেও এটার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, এটা হচ্ছে 10 ওহমের একটা রোধ, এটা হচ্ছে আমাদের আর। কিন্তু আমরা একটা কাজ করলাম, এইখানে যে ব্যাটারিটা দিলাম এটা মনে করো হচ্ছে 20 ভোল্ট, 20 ভোল্ট দিলে কি হবে, এটার ভিতর দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট যাবে, এটা হচ্ছে আমাদের আই বা I1। আর এইখানে আমি দিলাম হচ্ছে 40 ভোল্ট, তাহলে 40 ভোল্ট দিলে এটার ভিতর দিয়ে কারেন্ট যাবে 4 এম্পিয়ার, এটা মনে করো I2। দুইটাতেই আমি হচ্ছে কারেন্টটা চালনা করছি সেম টাইম ধরে, মনে করো 5 মিনিট 5 মিনিট, দুইটাতে সেম টাইম ধরে আমি কারেন্ট চালনা করছি। তো এইটাতে তাপ উৎপন্ন হয়েছে H1, এইটাতে তাপ উৎপন্ন হয়েছে H2। আমাকে বলছে যে H কার প্রপোর্শনাল হবে, I স্কয়ারের। যেমন এখানে
আই যদি 2 এম্পিয়ার হয় ওইখানে I2 হচ্ছে 4 এম্পিয়ার, এটার তুলনায় ডাবল না? তাহলে তাপ উৎপন্ন হবে হচ্ছে I স্কয়ার গুণ, অর্থাৎ 4 গুণ। সুতরাং I ডাবল হইছে, বা তুমি এইভাবে বলতে পারো H বাই I স্কয়ার, H ডিভাইডেড বাই I স্কয়ার ইকুয়ালস কনস্ট্যান্ট, H ডিভাইডেড বাই I স্কয়ার কনস্ট্যান্ট, এরকম বলতে পারো। বা H1 বাই I1 স্কয়ার ইকুয়ালস H2 বাই I2 স্কয়ার, এরকম করে বলতে পারো। তাহলে H2 ইকুয়ালস H1 ইন্টু I2 বাই I1 হোল স্কয়ার, এরকম। তাহলে I1 এর তুলনায় I2 যদি ডাবল হয় তাহলে H1 এর তুলনায় H2 4 গুণ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে প্রথম সূত্রে বুঝাইছে, এটা হচ্ছে প্রথম সূত্রে বুঝাইছে। দ্বিতীয় সূত্রে কি বুঝাইছে? রোধের সূত্র। I এবং T সেম থাকলে তাপ হচ্ছে রোধের সমানুপাতিক। তাহলে এটা আমরা কিভাবে বুঝবো এখানে? তাহলে দুইটার ভিতর দিয়ে I সেম রাখতে হবে, কিন্তু আর আলাদা। তাহলে দেখো আমি একটা চালাকি বুদ্ধি করি। চালাকি বুদ্ধি হচ্ছে, আমরা এই R1 এবং R2 এটাকে সিরিজ করলাম। একটা মনে করো 5 ওহম, একটা মনে করো 10 ওহম। সিরিজ করলে ওদের ভিতর দিয়ে কি একই পরিমাণ কারেন্ট যাচ্ছে। সিরিজ করা মানে এদের ভিতর দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, এই যে পানি পানি। এখন দুইটাকে একই সোর্সের সাথে আমরা কানেক্ট করে দিলাম, কারণ ওরা তো সিরিজ। তাহলে এখানে মনে করো আমি 30 ভোল্ট সোর্সের সাথে কানেক্ট করছি, এটার ভিতর দিয়ে 2 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তাহলে এই 2 এম্পিয়ার 5 এর ভিতর দিয়ে যাচ্ছে, 2 এম্পিয়ার 10 এর ভিতর দিয়েও যাচ্ছে, এবং দুইটাতে একসাথেই কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে টাইমও সেম। তাহলে দুইটার হচ্ছে I এবং কারেন্ট সেম, I T কনস্ট্যান্ট। তাহলে এখন এটাতে যদি হিট উৎপন্ন হয় H1, এটাতে যদি হয় হিট উৎপন্ন হয় H2, তাহলে বলছে যে H ইজ প্রপোর্শনাল টু R। তার মানে হচ্ছে H1 বাই R1 ইকুয়ালস H2 বাই R2। তাহলে H2 ইকুয়ালস আমরা কি লিখতে পারবো? H1 R2 বাই R1, এটা লিখতে পারবো। এটা কোন চ্যাপ্টারে কোনো উইকনেস থাকলে সেটা ফুললি রিকভার করার উপায় কি? ফুললি রিকভার করার জন্য একটু লম্বা জার্নি। সেটা হচ্ছে ওই চ্যাপ্টারের ওইখানে তোমার উইকনেস আছে কেন, সেটার প্রিরিকুইজিট কোন টপিক কি তোমার জানা নাই, বা ওই টপিকটা বোঝার জন্য যা বোঝা দরকার ছিল সেই টপিকে কি তোমার ঘাটতি আছে, তাহলে সেই টপিকটা আগে পড়ে আসো। এভাবে ব্যাক ট্র্যাক করতে হয়। ব্যাক ট্র্যাক করে তারপরে আবার সামনে আগে আসতে দেখি তো এইবার বুঝি কিনা। যদি বুঝি তাহলে হচ্ছে আমি কি করব, প্র্যাকটিসে যাব, এখান থেকে প্রবলেম সলভ করতে পারি কিনা, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এটা সেটা হ্যান দেখে প্র্যাকটিস করব, নিজে নিজে প্র্যাকটিস করব। হ্যাঁ, গাইড বই আমার কাছে থাকতে পারে, বাট নিজে প্র্যাকটিস করে যখন একবারে ঠেকে যাব আর পারতেছি না, তখন সলিউশন দেখব, তাহলে সলিউশনটা মনে থাকবে। আর ওই যে আমি ব্যাক ট্র্যাক করে এসে যদি দেখি স্টিল এখনো বুঝতেছি না, তাহলে আরো ব্যাক ট্র্যাক করতে হবে। এটা ইন জেনারেল বললাম, এটা খুবই চমৎকার পদ্ধতি, কিন্তু লম্বা পদ্ধতি, বাট শিওর ফায়ার পদ্ধতি। এই সিস্টেমটা ওয়াটার হিটারে ইউজ করা হয় কিনা? হ্যাঁ, রেজিস্ট্যান্স দিয়েই আমার ওয়াটার হিটার কাজ করে। ইলেকট্রিক কেটলি, তারপর হচ্ছে গিজার, এগুলোতে হচ্ছে রেজিস্টিভ হিটার দিয়ে পানি গরম করা হয়। আচ্ছা, তাহলে এটা প্রথম সূত্র গেল, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র গেল, দ্বিতীয় সূত্র। আর তৃতীয় সূত্রে কি বলছে আসো দেখে আসি। তৃতীয় সূত্রে বলছে আই আর আর অপরিবর্তিত থাকলে টাইমের সমানুপাতিক। আই এবং আর অপরিবর্তিত থাকলে টাইমের সমানুপাতিক। তাহলে আমরা এই পুরাটা একটু ছোট কইরা নেই। ওকে, তৃতীয় সূত্র। তাহলে আমার এই পাত্রে আর আছে 5, এই পাত্রে আর আছে মনে করো 5, তাহলে আর সেম। তারপর হচ্ছে এইখানে আমি 10 ভোল্টের ব্যাটারি দিলাম, এইখানে আমি 10 ভোল্টের ব্যাটারি দিলাম, তাহলে এটার ভিতর দিয়ে কত 2 এম্পিয়ার কারেন্ট যাবে, এটার ভিতর দিয়েও 2 এম্পিয়ার কারেন্ট যাবে। পানি গরম করলাম, পানি গরম করলাম, কিন্তু এইখানে আমি হচ্ছে সময় দিলাম 5 মিনিট, আর এইখানে আমি সময় দিলাম 10 মিনিট। তাহলে আমাকে এখন বলো কোথায় হচ্ছে হিট বেশি উৎপন্ন হবে? দুইটাতে সেম সেম কারেন্ট, সেম সেম রেজিস্ট্যান্স। তাহলে এইখানে হিট যদি হয় H1, এখানে হিট যদি হয় H2,
তাইলে এইচ ইজ প্রপোর্শনাল টু টি, যত সময় দিবা তত কারেন্ট বেশি। তাহলে হচ্ছে H1/T1 ইকুয়ালস H2/T2, এটা মেনটেন করে চলবে এইটা। সানিয়া বলছো যে ভাইয়া আগের চ্যাপ্টারের গুলোর যদি ম্যাথ প্রায় মনে না থাকে তাহলে তখন কি করব? এই তো আমি তো এইটাই বারবারে বলি, চ্যাপ্টার শেষ হয়ে গেছে মানে ওইখানে পড়া থামাই দিবা তা তো না। তোমার একটা চ্যাপ্টার ধরো গত দিন শেষ হয়েছে, তুমি 3 দিন পরে ওইটা আবার পারা অবস্থায় রিভিশন দিবা। পারা অবস্থায় রিভিশন দিতে অনেক কম টাইম লাগে, তুমি অনেক তাড়াতাড়ি অঙ্কগুলা গো থ্রু করতে পারবা, মনে থাকবে। বাট ওইটা যদি 3 মাস পরে গো থ্রু করো দেখবা অনেক খুঁটিনাটি ভুলে গেছো, তখন আবার নতুন করে পড়ে এটা মনে করতে হয় বা নতুন করে আবার এটা আয়ত্ত করতে হয়। এই জন্য রিভিশনটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা ইনাফ গুরুত্ব দেই না, এটা কিন্তু গুরুত্ব দিতে হবে। ও ভালো কথা, তোমাদের এই যে তোমাদের কি নির্ভার অ্যাপের কথা বলছিলাম, একটু জানাও তো আমাকে, নির্ভার এটার কথা বলছিলাম কিনা, বলেছি নাকি 26-এর ব্যাচে বলেছি? না বলি নাই। 26-এর ব্যাচের ওরা বলতেছিল যে ভাইয়া ফেসবুক টেসবুক স্ক্রল করে অনেক টাইম নষ্ট হয়ে যায়, নিজেকে কন্ট্রোল করতে পারি না, আর যেই কাজে ঢুকছি ওই কাজ শেষ করার পরেও দেখা যায় যে আজাইরা স্ক্রল করতে করতে অনেক টাইম নষ্ট হয়। আবার অনেকে বলছো যে বিভিন্ন রকম প্যারেন্টাল কন্ট্রোল অ্যাপ বা হচ্ছে অ্যাপ লকার এগুলোও ইউজ করছো, কিন্তু এগুলোরও তো কন্ট্রোল তোমাদের হাতে, যার কারণ হচ্ছে ওই কন্ট্রোলটা আসলে আর ঠিক কন্ট্রোল থাকে না, ওটা হচ্ছে আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সো হোয়াট ইফ আমরা যদি এমন কিছু বানায় দিতাম যেটা দিয়ে তোমরা হচ্ছে নিজেরা নিজেদেরকে কন্ট্রোলে রাখতে পারতা, বাট কিছু ক্ষেত্রে কন্ট্রোলটা আমাদের হাতে থাকতো। যে ধরো তুমি আমার কাছে হচ্ছে রিকোয়েস্ট করতে পারবা এই অ্যাপের মাধ্যমেই যে ভাইয়া আমি হচ্ছে সারা দিনে 1 ঘন্টার বেশি ফেসবুক চালাবো না, কিন্তু সেইটা আবার আমি বিভিন্ন উইন্ডোতে ভাগ করে নিব। হইতে পারে যে সকাল 10টা থেকে 11টার মধ্যে একটা উইন্ডো, এর মধ্যে আমি হয়তো কিছুক্ষণ চালাইলাম, মনে করে এর মধ্যে 20 মিনিট চালাইলাম, তাহলে বাকি রইলো কত, 40 মিনিট। এই বাকি 40 মিনিট আমি ইউজ করতে পারবো হয়তো সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে একবার, আবার হচ্ছে রাত 11টা থেকে 12টার মধ্যে একবার, ধরলাম কথার কথা। টোটাল কত, 1 ঘন্টা বিভিন্ন উইন্ডোতে ভাগ করে। তাহলে তুমি আমার কাছে এটা রিকোয়েস্ট করলে আমি অ্যাপ্রুভ করে দিলাম, তাহলে তুমি ওইটাই করতে পারবা, এর বাইরে করতে পারবা না। এর বাইরে করতে গেলে তোমার অ্যাপই আর অন হবে না। সো এইরকম আরো বেশ কিছু ফিচার নিয়ে আমরা যদি প্রোডাক্টিভিটি বুস্ট করার জন্য একটা কিছু তোমাদেরকে দিতাম তাহলে কেমন হইতো? এটা 26-এর ক্লাসে কথা হচ্ছিল, তো হইতে হইতে এই জিনিসটা দাঁড়াইছে আর কি, যে এরকম এরকম করা যাইতে পারে। সো এটা মোটামুটি আমরা হচ্ছে একটা জিনিস দাঁড় করাইতে পারছি। সো এখন এটা তোমাদেরকে দিতে যাচ্ছি। ফোনে ডিফল্ট সেটিং দেওয়া থাকে ঠিক আছে, সেটা তো বুঝলাম, বাট ওইটারও তো কন্ট্রোল তোমার হাতে। বাট তুমি একবার আমার কাছ থেকে এই অ্যাপ্রুভাল নেওয়ার পরে তুমি আর নিজে নিজে চেঞ্জ করতে পারবা না। তুমি চেঞ্জ করতে গেলে তখন আমার রিকোয়েস্ট করতে হবে, তখন আমি আবার এখান থেকে অ্যাপ্রুভ করে দিলে তখন তুমি করতে পারবা। তাহলে কন্ট্রোলটা কাইন্ড অফ আমার হাতে রইলো। সো এই জন্য এটা হচ্ছে বেটার ইয়া হবে, তোমার মানে নিয়ন্ত্রণটা বেটার হবে, ভাইবা দেখো। সো এটা হচ্ছে তোমরা নিবা কিনা, তো নিলে আমি মানে রিলিজ দেওয়ার জন্য হচ্ছে বলতে পারি জিনিসটা। আর নুসরাত বলছে যে আমার প্যারেন্টাল কন্ট্রোল ভাইয়ার কাছে, এক্স্যাক্টলি। এখন সবার ভাইয়া তো আর হচ্ছে এটা ধরো কন্ট্রোল করতে পারবে না, নুসরাত হয়তো লাকি। সো এই জন্য আমরাই ধরো তোমাদের ওই ভাইয়ার ভূমিকায় অবতীর্ণ হয়ে যাব। সো ওইটাই চাচ্ছি আর কি। তো যদি চাও তাহলে এটা আমরা খুব মানে দ্রুততম সময়ের মধ্যে হচ্ছে ইয়া দিয়ে দিতে পারি, তোমাদেরকে দিয়ে দিতে পারি একটা লেভেল পর্যন্ত। এরপর হচ্ছে এটাতে চাইলে অনেক ফিচার অ্যাড করা যাবে, যেমন সেদিনই আরেকজন বলতেছিল যে ভাইয়া ইউটিউবে আমার তো সব চ্যানেল আসলে দরকার নাই, ইউটিউব আমরা হচ্ছে অনেক কিছু রেকমেন্ড করে, সো এর মধ্যে সব তো আমার দেখার দরকার নাই, আমি তো ডিস্ট্রাক্টেড হয়ে যাই। যদি আপনি কি কি দেখেন বা আপনি কোন কোন চ্যানেল ফলো করেন এগুলো একটা প্লেলিস্ট বানায় দিতেন তাহলে তো ভালো হইতো। সো এরকম চমৎকার চমৎকার আইডিয়া নিয়ে কথা হয়েছে। সো এরকম একটা জিনিস আমরা মানে ওইটার মধ্যে অ্যাড করতে পারবো আর কি, খুব শীঘ্রই। কারণ ইউটিউব যদি হয়, ইউটিউবের তো এপিআই পাওয়া যায়, সো এপিআই গুলো ইন্টিগ্রেট করে এই জিনিস করে দেওয়া যাবে। ধরো তোমাদের পড়াশোনার জন্য প্রোডাক্টিভিটির জন্য একদম যেই যেই চ্যানেলগুলো দরকার টপ মোস্ট রেকমেন্ডেড আমরাই বানাই দিলাম। তুমি জাস্ট ওইখানে ঢুইকা দেখবা তোমার পড়াশোনা, প্রোডাক্টিভিটি এবং পজিটিভ হ্যাবিট বিল্ডিং এই জিনিসগুলো ঘুরপাক খাইতেছে, ডেফিনেটলি তোমার প্রভাব পড়তে বাধ্য এটা, মানে তোমার উপরে। সো এরকম। বাট এটা ধরো তোমার মেইন ইউটিউব অ্যাপটাকে আমরা নষ্ট করব না, এই নির্ভারের ভিতরে হচ্ছে তোমাকে এটা দিয়ে দিব। সো এখানে ঢুইকা তুমি এইভাবে জিনিসগুলো পাবা। তো এটা কেমন হয়? সো দুইটা আইডিয়ার কথা বললাম, তোমরা যদি কোনো আইডিয়া ফিল করো যে এটা তোমাদের জন্য হইলে ভালো হয়, দেন এটা আমাদেরকে বলতে পারো, আমি এটা হচ্ছে ফিচার লিস্টে ইনক্লুড করে ফেলতে পারি।
ওকে, নাবিল হচ্ছে একটা ভালো কথা বলছে যে এটা কি অ্যাকাউন্টের উপরে কন্ট্রোল হবে নাকি ডিভাইসের উপরে। না না, ওইটা অ্যাপের উপরে, তোমার ডিভাইসের উপরে না, ডিভাইস যা চলতেছে চলবে। বাট নাবিলের কথা থেকে মনে হইলো ডিভাইস লেভেলে কন্ট্রোল বানাইতে পারলে আসলে আরো ভালো হইতো। ওকে, ডিভাইস লেভেলে কন্ট্রোল পাইতে চাইলে আসলে কাস্টম ওএস ছাড়া উপায় নাই। বিকজ আমি যদি শুধু অ্যান্ড্রয়েডের উপরে করি তাইলে আবার গুগল এটা অ্যালাউ করে না। তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি কাস্টম ওএস লেভেলে যাইতে হবে। এটা অবশ্য লং প্রজেক্ট, বাট যদি উপকার হয় প্রজেক্ট হাতে নিতে তো সমস্যা নাই। না তাইলে তো আবার এই সুবিধা পাওয়া যাবে না, মানে অ্যাপ তো ডাম্প ফোন ইউজ করলে তো অ্যাপ পাওয়া যাবে না। আইমান জিজ্ঞেস করছে ডিভাইস লেভেল কন্ট্রোল পসিবল কিনা, যে যদি কাস্টম ওএস হয় তাইলে পসিবল। আর সাকিব এইটাই বলছো কাস্টম ওএস। আচ্ছা আমার একটু চিন্তা করতে দাও, একটু চিন্তা করতে দাও। ঠিক আছে, বাট তোমাদের যদি স্পেসিফিক কোনো রেকমেন্ডেশন থাকে, এই যে এখনই যেমন ভালো কিছু রেকমেন্ডেশন চলে আসলো যে কাস্টম ওএস এর একটা জার্নি প্লাস ডিভাইস লেভেল কন্ট্রোল নাকি অ্যাপ লেভেল কন্ট্রোল, এই জিনিসগুলো তোমরা চিন্তা ভাবনা করে আমাকে দিও। বাট যেহেতু ডেভেলপমেন্ট হাতে নিব, সো লাইটলি বইলো না বা অনে হুইম বা আবেগের বশে বইলো না। আসলেই তোমাদের কোনটা নিডেড কোনটা উপকার হয়, হ্যাঁ আমরা তো থিঙ্ক থ্রু করবই, বাট তোমরাও যদি সিরিয়াসলি ওইটা দাও তোমাদেরই তো কাজে লাগবে, তোমাদেরই তো জন্য বানাবো, এন্ড এটা হচ্ছে ফ্রি দিব, মানে যদি বানাই তাহলে এটা ফ্রি দিব, বিকজ এটাতে অ্যাকচুয়ালি উপকার হইলে ওইটা বরং আমাদের মানে বেশি স্যাটিসফ্যাকশন দিবে। ওকে, কম বেশি অনেক ফর্মুলা মনে আছে বাট সবগুলো মনে নাই, তাহলে চ্যাপ্টার কি আয়ত্তে আছে কিনা, না না সব ফর্মুলা মনে আছে মানে তোমার চ্যাপ্টার আয়ত্তে আছে। কম বেশি মনে থাকলে হবে না, রেগুলার প্র্যাকটিস করতে হবে। জুলের তাপের ক্রিয়া, আচ্ছা একবার হচ্ছে আই স্কোয়ারের সমানুপাতিক, একবার হচ্ছে আর এর সমানুপাতিক, একবার হচ্ছে টি এর সমানুপাতিক, সব মিলায় এইচ ইকুয়ালস আই স্কোয়ার আর টি। তাহলে এই সমীকরণ থেকে দেখা যায় এইচ ইজ প্রপোর্শনাল টু আর। আবার তুমি আই কে তো হচ্ছে ভি বাই আর এ ভাঙাইতে পারবা, তাই না? আই ইকুয়ালস ভি বাই আর, তাইলে হচ্ছে আই স্কোয়ার ইকুয়ালস ভি স্কোয়ার বাই আর স্কোয়ার। তাইলে এইচ ইকুয়ালস আই স্কোয়ার আর টি, সেটাকে লেখা যাবে হচ্ছে ভি স্কোয়ার বাই আর স্কোয়ার আর টি। তাহলে হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর টি। তাহলে একটা সমীকরণ থেকে আমি পাইতেছি যে এইচ হচ্ছে আর এর প্রপোর্শনাল, আরেকটা থেকে পাইতেছি আর এর ইনভার্সলি প্রপোর্শনাল। কোনটা আসলে সঠিক, এইটা কি পারস্পর সাংঘর্ষিক কি না, এইটা তোমরা মন্তব্য করবা। এটা হচ্ছে হোম থিঙ্কিং, হোমওয়ার্ক না, এটা হচ্ছে হোম থিঙ্কিং দিলাম, যাও এটা হচ্ছে বাসায় চিন্তা করে আমাকে জানাবা। ওকে, ইন্টারেস্টিং আইডিয়া আসছে। আচ্ছা, এমনিতে এইচ ইকুয়ালস তো আই স্কোয়ার আর টি, কারণ এই যে এই তিনটা দেখলাম আমরা যে আই স্কোয়ারের সমানুপাতিক এইচ, এইচ হচ্ছে আর এর সমানুপাতিক, এইচ হচ্ছে টি এর সমানুপাতিক। তাহলে তিনটাকে একত্র করলে এইচ হচ্ছে আই স্কোয়ার আর টি এর সমানুপাতিক। এখন আই মানে তো হচ্ছে ভি বাই আর, তাহলে আই স্কোয়ার কি ভি স্কোয়ার বাই আর স্কোয়ার, তাহলে সেটা যদি বসায় দেই আর আর কাটা গিয়ে ভি স্কোয়ার বাই আর টি আসে। তো এখানে দেখতেছি যে এইচ হচ্ছে আর এর প্রপোর্শনাল, আবার এখানে দেখতেছি এইচ হচ্ছে ওয়ান বাই আর এর প্রপোর্শনাল। তাহলে এটা এটা কি সাংঘর্ষিক কিনা এটা হোম থিঙ্কিং করে আমাকে জানাবা। আর মিম বলছো সাংঘর্ষিক নয়, কেন নয় এটা বলতে হবে, কেন নয় এটা বলতে হবে। পূর্ণ বলছো যে ইউটিউবে ক্লাস করি মাঝে মধ্যে, এটা করলে ভালো হবে, আসলেই ভালো হইতো। ধরো তোমাদের যে জিনিসগুলো নিয়ে মাঝে মধ্যে বলি যে নিজের একটা পারফেক্ট রুটিন কেমনে করতে হয়, কিভাবে প্রোডাক্টিভিটি মেনটেন করতে হয়, কিভাবে ফিজিক্যাল এন্ড মেন্টাল হেলথ মেনটেন, ও ভালো একটা কথা, ওই যে তোমাদের মাঝে মধ্যে হচ্ছে অনেক কিছু বলার চেষ্টা করি না যে এটা করলে শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে, হ্যান হবে ত্যান হবে। তো সব কাজে তো আর আমি এক্সপার্ট না। তো আমরা রিসেন্টলি তোমাদের জন্য একটা কাজ শুরু করছি খুবই ইন্টারেস্টিং, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এক্সপার্ট যারা তাদেরকে ধরে ধরে এনে তোমাদের জন্য সাজেশন নিচ্ছি। যেমন ওই দিন আমাদের স্টুডিওতে হচ্ছে সাদমান ভাই আসছিল, সাদমান ভাই হচ্ছে ওই যে তাইকোয়ান্দো আছে না একটা ফাইটিং স্টাইল, তো বাংলাদেশের তাইকোয়ান্দো চ্যাম্পিয়ন ছিল উনি। তো উনি হচ্ছে এসে
তোমাদের জন্য যে মানে স্টুডেন্টরা বাসায় বসে যেভাবে পড়াশোনা করে, কেউ খাটে শুয়ে গড়াগড়ি করে বসে বিভিন্ন উদ্ভট ভঙ্গিতে অনেকে পড়াশোনা করে। তো এই জিনিসগুলোর কারণে অনেক সময় ফিজিওলজিক্যাল অনেক সমস্যা হয়। এখান থেকে শুরু করে আরো নানান ধরনের ফিজিওলজিক্যাল সমস্যাগুলো এবং সেগুলার মানে কাউন্টার নিয়ে হচ্ছে কথা বলছে। এটা অলরেডি আমরা ভিডিও করে ফেলছি, তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবা। তো এরকম আরো মজার মজার কাজ আমরা করতে শুরু করছি, তো তোমরাই পাবা আর কি সামনে। মানে নিজেরই ভাল লাগতেছে জিনিসটা যে এটা তোমাদের জন্য করতে পারতেছি। ওকে, আচ্ছা, আনাস হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করছো। ধরো বাজারে তো হচ্ছে অনেক এডটেক আছে, আবার হচ্ছে আমাদেরই আরো বড় একটা আছে উদ্ভাস। তো হোয়াই উৎকর্ষ? তো এইটার উত্তর একদম শুরুর দিকে হয়তো একবার দিছিলাম, আবার একটু দেই যেহেতু আজকে আনাস বলছই। এইখানে ধরো সবাই কোন জার্নিটার দিকে পুশ করতেছে একটু খেয়াল করে দেখো। ধরো এক একটা এডটেকের হচ্ছে এক একটা ধরো মোটো থাকে না বা ট্যাগলাইন থাকে না। কেউ হয়তো তোমাকে বলতেছে যে 100-তে 100 পাইতে হবে, কেউ হয়তো তোমাকে বলতেছে যে A+ পাইতে হবে। আমাকে একটু টাইম দাও, তোমরা প্লিজ বিরক্ত হইও না, এই কথাগুলা খুবই ইম্পর্টেন্ট। এই যে আজকে তোমরা ধরছো দেখে মনের কথাগুলা বলার সুযোগ পাইতেছি। কথাগুলো ইম্পর্টেন্ট, তোমাদের ক্লাস তো আমি ধরো রেগুলার নিচ্ছি, আরো নিয়েও দিব, দরকার হলে এক্সট্রা ক্লাসও নিয়ে দিতে পারবো। বাট এই কথাটা দেখো কেন আমরা হচ্ছে এটা করছিলাম। ধরো মার্কেটে কেউ তোমাকে বলতেছে যে A+ পাইতে হবে, কেউ তোমাকে বলতেছে যে ভাই 100-এ 100 পাইতে হবে। ইভেন মার্কেটে এমন কথাও প্রচলিত আছে যে আচ্ছা তুমি অমুকের কাছে পারসন XYZ, তুমি অমুকের কাছে পড়তে যাইতেছো, ও পার্সোনাল লাইফে কি করে সেটা যাই না, তোমার কি দরকার? সে মনে করো খারাপ মানুষ, তুমি ওর কাছে পড়তে গেছো, তুমি ওর কাছ থেকে পড়া শিখে আইসা পড়বা, সে খারাপ খারাপ হোক, তোমার কি? বাট এই ন্যারেটিভটায় আমরা বিলিভ করি না। আমরা বিলিভ করি তোমার ভালো মানুষ হইতে হবে, এটা হচ্ছে সবার উপরে। হ্যাঁ, যোগ্য মানুষ হইতে হবে, যোগ্য মানুষ হচ্ছে কেপাবল মানুষ, কিন্তু সেই মানুষটা ভালো হইতে হবে। এখন তোমার হাতে যদি দুইটা অপশন থাকে, তুমি খারাপ স্টুডেন্ট ভালো মানুষ, আর অনেক ভালো স্টুডেন্ট কিন্তু অনেক খারাপ মানুষ, ডেফিনেটলি আমরা চুজ করব তুমি খারাপ স্টুডেন্ট হও, আই হ্যাভ নো অবজেকশন, কিন্তু তোমার ভালো মানুষ হইতে হবে। তাহলে ভালো মানুষ হওয়ার জন্য তোমার কি কি করা লাগবে? তোমার হচ্ছে ন্যায় নীতি বোধ থাকতে হবে, তোমার হচ্ছে সাদা কালোর পার্থক্য করতে হবে, তোমাকে ফিজিক্যালি এন্ড মেন্টালি যোগ্য হইতে গেলে পিক কন্ডিশনে থাকতে হবে, পিক ফিজিক্যাল এন্ড মেন্টাল কন্ডিশনে থাকতে হবে। তো এই জন্য আমরা হচ্ছে সব মিলায় হলিস্টিক একটা অ্যাপ্রোচে যাইতে চাইছিলাম, যার জন্য হচ্ছে উৎকর্ষের ইনসেপশন। তাহলে এখানে আমাদের অ্যাক্টিভিটিগুলো ব্রেকডাউন করলে তুমি বুঝতে পারবা যে আমরা হলিস্টিক লার্নিংটাই বেশি বিশ্বাস করি। এই যে আমি পড়ানোর সময় এই যে বিভিন্ন রকম সার্কিট নিয়ে আসি, 2-3 ক্লাস আগেও তোমাদের একেবারে সার্কিট হাতে ধরে দেখাইছি, তাইলে তুমি এই প্র্যাকটিক্যালিটিটা টের পাবা। ক্লাসে তো আমরা সিম্বল দিয়ে বোর্ডে আঁকতে পারি ঠিকই, বাট তুমি ডিরেক্টলি জিনিসটা দেখে ফেললা, এই লার্নিংটা না অন্য কিছুর সাথে তুলনা হয় না। এর চেয়েও বেটার লার্নিং আছে তুমি যদি নিজে হাতে করতা, বাট সবার তো ওই নিজে হাতে করার সুযোগটা নাই। তাহলে অ্যাটলিস্ট আমি করি, তুমি দেখো, এটা এক লেভেলের ইমপ্রুভমেন্ট। মাঝে মধ্যে তোমাদেরকে যে সিমুলেশন টিমুলেশন নিয়ে আসি, এটাও এটারই একটা পার্ট। ধরো এটা গেল একটা একাডেমিক এক্সিলেন্সের দিকটা। খেয়াল করলে তোমরা দেখবা আমরা ক্লাসের মধ্যে প্রায়ই বিভিন্ন কোটেশন নিয়ে আসি, বিভিন্ন উদ্ধৃতি নিয়ে আসি, বিভিন্ন হচ্ছে আইডিয়া নিয়ে কথা বলি। এই যে সেদিন সাদমান ভাইয়ের সাথে তোমাদের জন্য যে ভিডিওটা করলাম স্বাস্থ্য সুরক্ষা নিয়ে, বা এই যে বৈশা পড়ো, কোমর ব্যথা করে কিনা, ঘাড় ব্যথা করে কিনা, পানি খাও, তোমাদের মধ্যেই অনেকে আসো না বললে সারাদিন এক চুমুক পানিও খাবা না, খেয়াল থাকে না। সো এগুলো কিন্তু পরে বিভিন্ন রকম প্রবলেমে তোমাকে ফেলবে। তুমি হয়তো অনেক পরিশ্রম করলা, পরীক্ষার আগে গিয়ে অসুস্থ হয়ে গেলা, এই জিনিসগুলো নিয়ে তো কেউ কথা বলে না। তারপরে যে মানে এই জেনারেশনের মধ্যে একটা কেমন জানি ইনহেরেন্ট একটা হতাশা কাজ করতেছে। হ্যাঁ, কারণ আমাদের যে এখনকার যে ইকোনমি, এটা কাইন্ড অফ বলতে পারি ইকোনমি অফ ফ্রাস্ট্রেশন। দেখা এবং দেখানো, এইটার উপরে হচ্ছে জিনিসটা ঘুরপাক খাইতেছে। তুমি ফেসবুকে একজনকে হচ্ছে অমুক জায়গায় ঘুরতে দেখতে যে দেখে তুমি হতাশ হইতেছো, আর সে হচ্ছে ওটারে দেখায় আত্মতৃপ্তি পাইতেছে। ও হচ্ছে ঘুরতে গিয়া যতটা না আত্মতৃপ্তি পাইতেছে, ওইটা ফেসবুকে পোস্ট করে আরেকজনের দেখায় তার চেয়ে বেশি আত্মতৃপ্তি পাচ্ছে। সো এই জিনিসগুলার কনসিকোয়েন্সেস তো ভালো না, এইটা মূল প্যারা আমাদের। হ্যাঁ, পড়াশোনা তো আমরা করাবোই, মানে তোমরা যদি কি বলো খেয়াল করে থাকো, আমরা নিজেরে দেখে বলতেছি না যে আলহামদুলিল্লাহ আমরা তো একেবারে খারাপ পড়াইতেছি না, পড়াইতেছি তো মোটামুটি যতটুকু দরকার সেটা তো পড়াইতেছি। বাট তার পাশাপাশি ওইটা কিন্তু আমাদের হচ্ছে আরো বিগার কনসার্ন, যে ওইদিকে তোমাকে আমি প্রোটেক্ট করতে পারতেছি কিনা। নাইলে এই কন্ট্রোলিং অ্যাপ নিয়ে তোমাদের সাথে কথা আসতো না, স্বাস্থ্য সুরক্ষা নিয়ে হচ্ছে ভিডিও বানাইতাম না, আরো ভিডিও আমাদের প্ল্যানে আছে। হতাশা থেকে বাঁচার উপায়, ডিপ্রেশন থেকে ঘুরে দাঁড়ানোর উপায়, উঠে দাঁড়ানোর উপায়। ইভেন দেখো তোমাদের বয়সী পোলাপান এইচএসসি
পরীক্ষা দিয়ে, তোমরাই তো সামনে এইচএসসি পরীক্ষা দিবা, আত্মহত্যা পর্যন্ত করে ফেলে, মানে নিজের লাইফ শেষ করে ফেলে, ডান, ফিনিশ, লাইফ নাই, সে হাত কেটে ফেলছে, গলা কেটে ফেলছে, ফাঁসি দিছে, এটা কি কোনো কথা হইলো? এইখান থেকে কে প্রোটেক্ট করবে? সো ওই জায়গায় আমরা মনে করছি যে আমরা তাহলে স্টেপ ইন করি, আমরা এরকম একটা কিছু বানাই যেটা ডাইনামিক, আমরা দ্রুত অনেক কিছু ডেভেলপ করতে পারবো, তোমাদের সাথে শেয়ার করতে পারবো, চেঞ্জ করতে পারবো, অল্টার করতে পারবো এবং অনেক অ্যাক্টিভিটি করতে পারবো। সো ওই স্বপ্ন থেকে, ওই জিনিস থেকে কিন্তু উৎকর্ষ আসছে। তাই এখন তাহলে জিজ্ঞেস করতে পারো, ভাই তাহলে এটার নেক্সট স্টেপ কি হতে পারে, সামনে আপনারা কি করবেন? সেটাও অলরেডি আমাদের মাথায় আছে। এখন কারেন্ট টেকনোলজিতে হয়তো আমরা এটা এখনো নিয়ে আসতে পারি নাই, বাট কাজ চলতেছে, সামনে পাবা। সেগুলোর মধ্যে আছে হচ্ছে তোমাকে একটা টপিক আসলে শুরু থেকে একজন টিচার যেইভাবে ধরে ধরে বুঝায়, ওই জিনিসটা ওই থট প্রসেসটার ভিতরে নিয়ে যাওয়া। তার মানে আমি তোমার হচ্ছে পরীক্ষায় যে অবজেক্টিভ আসে এইটা প্র্যাকটিস করাবো না, বাট তোমাকে আমি সিরিজে এমন কিছু প্রশ্ন একটার পর একটা করব, তাহলে এটার পিছনে আমি যেভাবে চিন্তা করি, তোমাদের জিম ভাইয়া যেভাবে চিন্তা করে, যেভাবে আমরা চিন্তা করে জিনিসগুলোকে ফিগার আউট করি, ওই থট প্রসেসটা তোমাদেরকে শিখাবো, এরকম কিছু জিনিস। তারপর হচ্ছে পার্সোনালাইজড লার্নিং। তোমাদের মধ্যে কেউ কেউ আছো হাইলি অ্যাডভান্সড, আমি এখন নাম বলে দিতে পারবো যে তোমাদের সাথে, মানে তোমাদের মধ্যে কে কেউ একটু বেশি অ্যাডভান্স লেভেলে আছো, সাথে সাথে অ্যান্সার দিয়ে ফেলো, বেশি পারো। সো এরকম অনেকে আছে, আবার অনেকে কি আছে, অনেকে আছে হচ্ছে একটু হয়তো পিছনে আসো, বাট পিছনে আসো কেন? তুমি হয়তো ওই সামনের জনের মতো ইনাফ ইফোর্ট দাও নাই। তাহলে এখন তোমাকেও আমি যেভাবে পড়াচ্ছি ওকেও একইভাবে পড়াচ্ছি, ফ্যাক্টরি মডেল, তাহলে এখানে কি চেঞ্জ আনা যায় না? তোমাকে আমি পার্সোনালাইজড লার্নিং এর মধ্যে দিয়ে নিয়ে যাব। তাহলে আমার কোর্সটা যদি হচ্ছে সবার জন্য 4 মাসের হয় এখন, তাহলে তখন সবার জন্য 4 মাসের কোর্স হবে না। বা ধরো সবার জন্য 80 আওয়ার্স এর কোর্স, তখন তখন আর সবার জন্য 80 আওয়ার্স থাকবে না। যে আগায় আসো সে তো আগায় আসো, তার আমি সময় শুধু শুধু নষ্ট করবো কেন? তাকে হয়তো 40 আওয়ার্স এর মধ্যেই আমি ওই জিনিসটা শিখাই দিতে পারবো, শিখে দরকার হলে আরো 10 আওয়ার্স আমি তার অ্যাডভান্স লেভেলে নিয়ে ছেড়ে দিব। আর যে হচ্ছে একটু পিছায় আসো, তার জন্য হয়তো কোর্সটা 80 আওয়ার্স না হয়ে, যে একটু আগে আমি প্রিরিকুইজিটের কথা বলতেছিলাম, ওইটা সিস্টেমই খুঁজে বের করবে, খুঁজে বের করে তোমাকে ওটা সামনে এনে দিবে, তুমি এইটা পড়ো, তোমার এখানে সমস্যা দেখে তুমি ওইটা পারো না, তুমি ওইটা বললা, তারপরে আবার তোমার ওইখানে নিয়ে গেল। তাইলে কি হবে? তাহলে পার্সোনালাইজড হবে তোমার লার্নিং গুলা। সো এইটা আমরা অ্যাচিভ করতে চাইতেছি। সো এগুলোর জন্য এখন হচ্ছে মোটামুটি ভালো টেকনোলজি, মানে ইয়াতে চলে আসছে, তোমরা হচ্ছে যে এআই গুলা দেখতে পাও। সো এইগুলার অনেক ফিচার এগুলা ইন্টিগ্রেট করে 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 এই জিনিসটা অ্যাচিভ করা সম্ভব, বাট এখানে ট্রেনিং করতে হয়, পুরো সিস্টেমটাকে ট্রেনিং করা লাগে। সো এগুলোর মাধ্যমে এই জিনিসগুলা আসতেছে। দেন আরো কিছু আছে, ধরো এগুলো নিয়ে আস্তে ধীরে তোমাদের সাথে আলোচনা করা যাবে, বাট মানে হোয়াটস কুকিং আর হোয়াটস ইন দ্য মেকিং, ওইটার একটা গ্লিমস দিলাম। আর আনাস যেই প্রশ্নটা বলছিলা সেইটার উত্তরটা দেওয়ার চেষ্টা করলাম, যে হোয়াই তাহলে উৎকর্ষ। ইভেন দেখবা যে আমরা যে ইনোভেশন গুলো শুরু থেকে নিয়ে আসছি, যে আমরা হচ্ছে লাইভ, মানে লাইভ ক্লাসের মধ্যে হচ্ছে মাল্টিপল ক্যামেরা ইউজ করি, আমাদের অনেক ধরনের অ্যাঙ্গেল ট্যাঙ্গেল থাকে, এক্সপেরিমেন্ট দেখালে হুট করে টেবিলে চলে আসে, এগুলো তো তোমরা জানোই, এগুলো তো খেয়াল করছোই। ইভেন এগুলো হচ্ছে এখন অনেকে অ্যাডপ্ট করতেছে। তাহলে আমরা কি ওই চেঞ্জের একটা পার্ট না, ওই চেঞ্জের একটা পায়োনিয়ার না? তো এটা তো ভাবতে ভালো লাগে যে আমরা যে জিনিসটা পজিটিভলি করার চেষ্টা করছি সেটা বাকিরাও অ্যাডপ্ট করতেছে, তাহলে তো সবার জন্য ভালো, ওভারঅল গ্রেটার গুড তো আমরা অ্যাচিভ করতেছি। সো এই জায়গাগুলো হচ্ছে মানে ভালো দিক এবং ভালো লাগার দিকগুলো আর কি। সো তোমরা আরো যত আইডিয়া দিবা, যত আমাদেরকে পুশ করবা, আমাদেরও তত উৎসাহ বাড়বে এবং এই জিনিসগুলো আমরা হচ্ছে আইটারেশন বাই আইটারেশন দ্রুত নিয়ে আসতে পারবো। যাই হোক, অনেক কথা বলে ফেললাম না। দুইটা তারের উপাদান এবং ভর সমান, কিন্তু দ্বিতীয়টার দৈর্ঘ্য প্রথমটার 4 গুণ, আর উভয় তারের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হইলে তার দুইটাতে উৎপন্ন তাপের অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে এটা আমরা কিভাবে করব? তাহলে উপাদান বলছে সেম, আবার হচ্ছে ভর বলছে সমান সমান, কিন্তু দ্বিতীয়টার দৈর্ঘ্য প্রথমটার 4 গুণ। তাইলে উপাদান যদি সেম হয় তাহলে ঘনত্ব সমান, ভর যদি সমান হয় তাহলে হচ্ছে আয়তনও সমান। কারণ ঘনত্ব সমান ভর সমান, তাহলে আয়তন তো সমান হবেই। কারণ ঘনত্ব জিনিসটা কি? ভর ডিভাইডেড বাই আয়তন। আর আয়তনকে আমরা কি বলতে পারি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে একটা তারের দৈর্ঘ্য বলছে প্রথমটার 4 গুণ, তাহলে একটা তার যদি এরকম হয় আর আরেকটা তার যদি এইরকম হয়, তাহলে এখন তুমি চিন্তা করো, এটা এল আর এটা হচ্ছে 4L এরকম। ও আনাস আবার এটা মনে করো না যে কি জানি এ প্লাস আর হচ্ছে 100 বলতে হচ্ছে উদ্ভাসকে বুঝাইছে, উদ্ভাসের মটো তো আমরা জানি। সো ওইটা বুঝাইনি, আরো তো অনেকে আছে। সো ওই দিকে হচ্ছে পুশ করাটা এক ব্যাপার,
সেটাকে আমি কিন্তু কোনোভাবে খারাপ ভাবে বলতেছি না, আমি বলতেছি যে হ্যাঁ ওই পুশটা করতেছে, যে একাডেমিক এক্সেলেন্সের দিকে পুশ করতেছে, বাট একাডেমিক এক্সেলেন্সের দিকে পুশ করার পাশাপাশি বেটারমেন্টের দিকে, বেটার হিউম্যান বিইং হওয়ার দিকে পুশ করাটা দরকার। সো ওইখানে আমরা স্টেপ ইন করতে চাইছি। এখন সেটা যদি হচ্ছে অনেকে অ্যাডপ্ট করে বা এরকম ভাবে হচ্ছে জিনিসটা শুরু করে বা বলে, তাহলে তো ক্ষতির কিছু নাই, বরং আমরা তো আরো এখানে বলবো যে এটা উইন উইন সিচুয়েশন, যে সবাই এটা করতেছে, সবাই মিলে ভালো করার চেষ্টা করতেছে, এটা তো আরো বেশি ভালো। আচ্ছা, ওকে, তাইলে এই উৎপন্ন তার দুইটাতে তাপের অনুপাত বের করতে বলছে। এখন আমরা কিভাবে চিন্তা করতে পারি একটু খেয়াল করো। এইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ, তাহলে এটার আয়তন কত? আয়তন হচ্ছে এ ইন্টু এল। এইটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? এটার দৈর্ঘ্য যদি 4l হয়, এটার আয়তন সেম হইতে গেলে দৈর্ঘ্য 4l, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হইতে হবে a বাই 4, তাই না? তাহলে দৈর্ঘ্য 4 গুণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 4/1 তাহলে আয়তন সেম থাকতেছে a স্মল l, এইরকম। তাহলে এটার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হচ্ছে a বাই 4। তাহলে এখন তুমি চিন্তা করো এই তার রেজিস্ট্যান্স কত। এটা যদি R1 হয়, এটার রেজিস্ট্যান্স যদি R2 হয়, রেজিস্ট্যান্সের আমরা না একটা ফর্মুলা জানি, আর হচ্ছে ওই আপেক্ষিক রোধ, হ্যাঁ আপেক্ষিক রোধ রো, এই রো আবার ঘনত্ব, এই রো হচ্ছে ঘনত্ব, এই রো ঘনত্ব, আর এই রো হচ্ছে আপেক্ষিক রোধ, দুইটাই রো দিয়ে লেখে তো, তাই ক্ল্যারিফাই করে দিলাম আপেক্ষিক রোধ রো এল বাই এ, আর ইকুয়ালস হচ্ছে রো এল বাই এ। তাহলে সেইটা যদি চিন্তা করো, তাইলে আমরা কি বলতে পারি না আর প্রপোর্শনাল টু এল বাই এ। তাহলে সেই অনুযায়ী R1 ডিভাইডেড বাই R2 ইকুয়ালস L1 ডিভাইডেড বাই A1, এখানে L2 ডিভাইডেড বাই A2। তাহলে L1 কত? L1 হচ্ছে L, A1 কত? A, L2 কত? 4L, A2 কত? A ডিভাইডেড বাই 4। তাহলে এইখান থেকে R2 বের করি আমরা, তাহলে R2 ইকুয়ালস কত আসে? R2 ওই পাশে নিয়ে যাও, এগুলো সব এই পাশে নিয়ে আসো, এটার নিচেরটা নিচেরটা উপরে চলে আসবে, তাহলে হচ্ছে 4 স্কয়ার, আর L বাই A কেটে যায় R1, তাহলে হচ্ছে R2 ইকুয়ালস 4 স্কয়ার ইন্টু R1। তো এখন বলছে যে উভয় তারের দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, তাইলে উৎপন্ন তাপের অনুপাত বের করতে বলছে। দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, তাহলে উৎপন্ন তাপের অনুপাত। এখন সময়ের ব্যাপারে কিন্তু কিছু বলে নাই, তাহলে আমরা ধরে নিচ্ছি যে সময় সমান, সময় ধরে নিচ্ছি সমান। তাইলে এখন তুমি চিন্তা করো দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, এইটাতে তুমি ভোল্টেজ দিছো ভি, এটাতেও তুমি ভোল্টেজ দিছো ভি, তাহলে এটার যে রেজিস্ট্যান্স আর এটার যে রেজিস্ট্যান্স, এই যে R1 এবং R2, তার ভিতর দিয়ে কারেন্ট যাচ্ছে, মনে করো এই দুই ভোল্টেজ তো সেম, ও একটা R1 একটা R2, তাহলে এটার জন্য কারেন্ট কত? এটার জন্য কারেন্ট ধরলাম I1, এটার জন্য কারেন্ট কত? I2, তাহলে I1 হচ্ছে V বাই R1, আর I2 হচ্ছে V বাই R2। কিন্তু R2 তো হচ্ছে দেখা যাচ্ছে 4 স্কয়ার R1, তাই না? তাহলে হচ্ছে 4 স্কয়ার R1 যদি হয়, V বাই R1 মানে তো I, তাহলে হচ্ছে 1/16 I1, এটা চলে আসতেছে। তাহলে এখানে সম্পর্ক যা যা বের করার সব আমাদের কিন্তু বের হয়ে গেছে। তো এখন বিভব পার্থক্য সমান, বলছে যে দুইটা তারে উৎপন্ন তাপের অনুপাত বের করো, উৎপন্ন তাপের অনুপাত। তাহলে এইখানে যদি উৎপন্ন তাপ H1 হয়, এখানে যদি উৎপন্ন তাপ H2 হয়, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে এখন আমরা কি লিখতে পারি? তাহলে H ইজ প্রপোর্শনাল টু I স্কয়ার R, কারণ যদি দুইটার জন্য T সমান হয়, তাহলে I এর স্কয়ারের প্রপোর্শনাল আর R এর সাথে প্রপোর্শনাল, এই তো কথা, তাই না? তাহলে এইখান থেকে এখন চিন্তা করো, তাহলে উৎপন্ন তাপের অনুপাত কত হবে? উৎপন্ন তাপের অনুপাত কত হবে এটা একটু চিন্তা করো। তাহলে কইরা আমাকে বলো কত আসে, আমি একটু ক্যালকুলেটরে করে দেখি, তারপর হচ্ছে চলো তোমাদের সাথে উত্তরটা মিলাই।
তাহলে কত আসছে 16:1 আসছে না 16:1 কারণ আই স্কয়ার আর এর প্রপোর্শনাল আই হচ্ছে দেখা গেছে 1/16 হয়ে গেছে স্কয়ার করো আর হচ্ছে কতটুকু হয়ে গেছে 16 গুণ হয়ে গেছে তাহলে গুণ করো তাহলে এইচ এই যে আমি যদি এইভাবে লিখি h1 ডিভাইডেড বাই h2 তাহলে আমি কত লিখব বা h2 ইকুয়ালস কত h1 লিখব একবার ওইটাই লিখে ফেলি h2 ইকুয়ালস h1 ইনটু আই স্কয়ার আর এর প্রপোর্শনাল না তাহলে আই স্কয়ার তার মানে হচ্ছে 16 এটাকে স্কয়ার আর এখানে হচ্ছে আর হচ্ছে 16 গুণ এটা দিলাম তাইলেই হয়ে যাবে তাইলে দেখা যাচ্ছে 16 স্কয়ার আর 16 কেটে গিয়ে আমার এখানে হচ্ছে একটা 1/16 থেকে যাচ্ছে তাহলে h2 equals 1/16 h1 that means h1 is to h2 equals তাহলে কত আসতেছে 16:1 16:1 এটাই তোমার অ্যান্সার 16:1 এটা যাদের যাদের মিলছে তাদের সবাই হচ্ছে আরো 1 পয়েন্ট অনেকে উত্তর দিছো 16:1 ভেরি গুড আনাস আরেকবার দেখো তো দেখো এখানে হচ্ছে ভি তো কনস্ট্যান্ট বটেই তাতে তো কোনো সমস্যা নাই এখানে যেহেতু ভি কনস্ট্যান্ট তাহলে আই ওয়ানটা কত হবে ভি বাই আর ওয়ান না তাহলে এটাই হচ্ছে আমাদের আই ওয়ান আর আই টুটা কত হবে ভি বাই আর টু কিন্তু আর টু দেখো ওই আর ওয়ানের 16 গুণ তাই না এই যে আর টুটা হচ্ছে 16 আর ওয়ান তাহলে আই টুটা কত হবে ভি বাই আর টু আর টু এর জায়গায় তুমি যদি 16 আর ওয়ান লেখো তাহলে ভি বাই আর ওয়ানটাই তো হচ্ছে আই ওয়ান তাহলে আই টুটা হচ্ছে 1/16 আই ওয়ান তাহলে আমরা আই ওয়ান আর আই টু এর কিন্তু হচ্ছে রেশিও পেয়ে গেলাম যে আই টুটা হচ্ছে 1/16 আই ওয়ান তাই না আর রেজিস্ট্যান্সের কথা চিন্তা করো রেজিস্ট্যান্সটা একটার তুলনায় আরেকটা 16 গুণ এখন একটু মিলায়ে দেখো তো আনাস নেক্সট বৈদ্যুতিক ক্ষমতা ক্ষমতা হচ্ছে পাওয়ার পাওয়ার হচ্ছে ভোল্টেজ আর কারেন্টের গুণফল কিন্তু ভোল্টেজ নিজেই তো কারেন্ট আর রেজিস্ট্যান্সের গুণফল তাইলে এটা হচ্ছে আই স্কয়ার আর হয়ে যাচ্ছে কিংবা আমি তো এইভাবেও বলতে পারতাম যে কারেন্ট নিজে হচ্ছে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স তাহলে হচ্ছে ভি স্কয়ার বাই আর দিয়ে বলা যেত তাহলে আমরা পাওয়ারকে হচ্ছে আই স্কয়ার আর দিয়েও বলতে পারি ভি আই দিয়েও বলতে পারি আবার হচ্ছে ভি স্কয়ার বাই আর দিয়েও বলতে পারি সেম জিনিসের পাওয়ারটাকে নানান ভাবে এটাকে হচ্ছে এক্সপ্রেস করা যায় আর টোটাল কাজ বৈদ্যুতিক কাজ যেটা ডাব্লিউ সেই ডাব্লিউটা কি পাওয়ার ইনটু টাইম না তাহলে ডাব্লিউ ইকুয়ালস ভিআইটি যেমন বলা যায় আই স্কয়ার আর টি তেমন বলা যায় ভি স্কয়ার বাই আর টিও তেমন বলা যায় টাইম দিয়ে গুণ করে দিলেই পাওয়ারটাকে আমরা হচ্ছে বৈদ্যুতিক কাজ পেয়ে যাই সো এখানে কিলোওয়াট ঘন্টা নামে একটা জিনিস আছে যেটা তোমরা আগেও জানতা 9-10 হচ্ছে শুনছো তো আমরা ওয়াট মানে কি বুঝি ওয়াট এই যে ক্ষমতা যে আমরা বললাম এই ক্ষমতার একক হচ্ছে ওয়াট ওয়াট ইংলিশে আমরা কিভাবে লিখি এইভাবে ওয়াট তাহলে 1 ওয়াট কথাটার মানে কি 1 ওয়াট কথাটার মানে হচ্ছে 1 জুল পার সেকেন্ড সেকেন্ডে 1 জুল করে কাজ হচ্ছে এটাই হচ্ছে 1 জুল পার সেকেন্ড এটাই 1 ওয়াট সো আমরা যদি এখন চিন্তা করি যে ধরো 1 ওয়াট সেকেন্ড এইটা মানে কি ওই যে ক্ষমতার সাথে টাইম গুণ করলে কি পাওয়া যায় ওয়ার্ক পাওয়া যায় বা এনার্জি পাওয়া যায় তাহলে ওয়াট সেকেন্ড তাহলে ওয়াটের সাথে সেকেন্ডকে গুণ দাও ওয়াট মানে কি জুল পার সেকেন্ড তার সাথে আবার সেকেন্ড গুণ দিলে কি শুধু জুল থাকে তাহলে এটা হচ্ছে 1 জুল এটা হয়ে যায় তো ওয়াট সেকেন্ড এটা হচ্ছে কিসের একক এনার্জির একক ওয়াট সেকেন্ড হচ্ছে এনার্জির একক এখন এইখানে যখন আসতেছি কিলোওয়াট ঘন্টা তাহলে হচ্ছে 1 কিলোওয়াট মানে কি 1000 ওয়াট 1 আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড তাহলে 1 কিলোওয়াট আওয়ার তাহলে এটাকে আমি কি লিখবো 1 কিলোওয়াট আওয়ার বা 1 কিলোওয়াট ঘন্টা তাহলে 1000 ওয়াট ইন্টু 3600 সেকেন্ড
তাহলে এত জুল। তাহলে আমরা পাচ্ছি এদিকে 3টা এদিকে 3টা, তাহলে 3.6 ইন্টু 10⁶ জুল, অথবা 3.6 মেগা জুল। এইটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। এই পরিমাণ এনার্জি, এইটাকে বলে হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, অথবা সোজা বাংলায় শুধু ইউনিট। এই যে আমরা বলি না যে বাসায় বিল আসছে এত ইউনিট বিল, এটা হচ্ছে 1 ইউনিট। এত মেগাজুল এনার্জি, এটা হচ্ছে 1 ইউনিট পরিমাণ শক্তি। এই শক্তিটুকু ইউজ করলে তোমার 1 ইউনিট পরিমাণ বিল আসে। এখন 1 ইউনিটে যত টাকা অত টাকা তাহলে হচ্ছে বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা তোমার কাছ থেকে হচ্ছে পাওনা হয়। তো এইবার আমি এখানে একটু অন্য একটা টপিক কভার করতে চাই। তোমরা ব্যাটারির গায়ে বা মোবাইলের গায়ে বা ল্যাপটপের ব্যাটারির গায়ে, এরকম বিভিন্ন ব্যাটারির গায়ে কিছু কথা লেখা দেখছো না? দেখো তো এরকম জিনিস তোমাদের কখনো চোখে পড়ছে কিনা। 4000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার বা 100 মিলি, অবশ্য 100 হলে মিলির জন্য খুব কম হয়ে যায়, ধরো হচ্ছে 10,000 মিলি ওয়াট আওয়ার। এই ধরনের কথাগুলা কোথাও লেখা দেখছো? মিলি অ্যাম্পিয়ার আওয়ার, মিলি ওয়াট আওয়ার, এই ধরনের জিনিসগুলো কোথাও লেখা দেখছো? বুঝতে পারছো? আচ্ছা, এই যে অনেকে বলছো যে 5,000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার দেখছি, এটা তাসমিয়া বলছো। আবার অনেকেই বলছে যে এটা দেওয়া আছে। সামিনুর বলছো যে ভাইয়া আইফোনের ব্যাটারি 4 or 5,000 মিলি অ্যাম্পিয়ার লেখা থাকলেও স্যামসাং আর শাওমি থেকে বেশি ব্যাকআপ দেয় কিভাবে? আসো। আর নাবিল বলছো ভাইয়া মেসেজ দেখা যায় কিনা? হ্যাঁ দেখা যায়, মোবাইলের ব্যাটারিতে লেখা থাকে। হ্যাঁ দেখছো দেখছো। ওকে, ফোনের অ্যাডভার্টাইজমেন্টে বলে। ওকে, তাহলে এটার আসলে মিনিং কি? আসো এটা আমরা একটু দেখি। এই যে এরকম যখন 4000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার লেখা থাকবে, এইখান থেকে তুমি ব্যাটারিটা কত এনার্জি তোমাকে দিবে এটা তুমি বুঝতে পারবা না। কারণ মিলি অ্যাম্পিয়ার আওয়ার এটা এনার্জির ইউনিট না, মিলি অ্যাম্পিয়ার আওয়ার হচ্ছে চার্জের ইউনিট, কতটুকু চার্জ এখানে ধরে। তাহলে এটা হচ্ছে চার্জের ইউনিট, চার্জ এর পরিমাণ, চার্জ এর পরিমাণ। তাহলে কিরকম সেটা? তাহলে 4000 মিলি, মিলি মানে 10⁻³ অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার মানে হচ্ছে কুলম্ব পার সেকেন্ড ইন্টু আওয়ার, তাহলে হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এটা গুণ করলে কত হয় আসো আমরা একটু দেখি। তাহলে 4000 আর 10⁻³ মানে হচ্ছে 4 ইন্টু 3600, তাহলে এখানে ইকুয়ালস আসতেছে 14,400 কুলম্ব। এত চার্জ এটার মধ্যে ধরে। তাহলে তুমি এনার্জি তো পাচ্ছ না মিলি অ্যাম্পিয়ার আওয়ার থেকে। তাহলে এনার্জি মিলি অ্যাম্পিয়ার আওয়ার থেকে আসলে পাওয়া যায় না। এইটা পাওয়া যায় হচ্ছে এই ব্যাটারিটা কত ভোল্টের, ওই ভোল্টেজ দিয়ে গুণ দিলে। কারণ ভোল্টেজ মানে কি? জুল পার কুলম্ব। তাহলে এখন আমার ব্যাটারিটার গায়ে যদি লেখা থাকে 3.7 ভোল্ট, নরমালি মোবাইলের ব্যাটারি যেটা সেটা 3.7 ভোল্টের হয়, তাইলে হচ্ছে 4000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার ইন্টু 3.7 ভোল্ট, এইটা তাইলে কত? তাইলে এখানে 4000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার মানে 14,400 কুলম্ব, আর 3.7 ভোল্ট মানে হচ্ছে জুল পার কুলম্ব। তাহলে এটাকে আমরা 3.7 দিয়ে গুণ দেই, 3.7, তাহলে হচ্ছে 53280 জুল। এইটা হচ্ছে শক্তি বা এনার্জি। তাহলে ও হচ্ছে এতটুকু শক্তি ধারণ করে। তাহলে এইটুকু শক্তি দিয়ে সে তোমার হচ্ছে মোবাইলটাকে চালাবে। তাহলে যারা যারা এখন ব্যাটারির পিছনে পড়া মানে এই লেখাগুলো পড়তে পারবা, তারা হচ্ছে মোবাইলের ব্যাটারিটা তোমারটা কত দেখো, তোমার ল্যাপটপের ব্যাটারিটা কত সেটা দেখো। ল্যাপটপের ব্যাটারি কিন্তু 3.7 ভোল্টের হয় না, ওটা অলমোস্ট 19 ভোল্টের কাছাকাছি হয়, অলমোস্ট 19 ভোল্টের কাছাকাছি হয়। তাহলে 3.7 কে আমি ধরো 3 দিয়ে গুণ দিলাম, তাহলে 11.1 হয়। 4 দিয়ে গুণ দিলে হচ্ছে 14.8 হয়। 5 দিয়ে গুণ দিলাম এই যে 18.5, সো অলমোস্ট 18.5 এর কাছাকাছি হয়।
তাহলে তোমার মোবাইলের ব্যাটারিতেও মনে করে লেখা আছে 4000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার, ধরলাম তোমার ল্যাপটপের ব্যাটারিতেও লেখা আছে 4000 মিলি অ্যাম্পিয়ার আওয়ার, কিন্তু মোবাইলের ব্যাটারি 3.7 ভোল্ট, ল্যাপটপের ব্যাটারি হচ্ছে 18.5 ভোল্ট। তাহলে তুমি হিসাব করে দেখতে পারবা তোমার ল্যাপটপের ব্যাটারিতে আসলে এনার্জি বেশি, বিকজ ভোল্টেজ বেশি। আর এই যে মিলি ওয়াট আওয়ার, এইটা কিন্তু এনার্জিরই একক। তাহলে যেই ব্যাটারিতে মিলি ওয়াট আওয়ার বা ওয়াট আওয়ার লেখা থাকে ওইটা ডিরেক্টলি শক্তিটাই লেখা আছে, ভোল্টেজ টোল্টেজের উপরে ডিপেন্ডেন্ট না, টোটাল শক্তিটাই লেখা আছে। এটা হচ্ছে এনার্জির একক, এনার্জি। কারণ ওয়াট হচ্ছে জুল পার সেকেন্ড, আর আওয়ার কি 3600 সেকেন্ড। তাহলে 10,000 মিলি ওয়াট আওয়ার, এই কথাটার মিনিং কি? তাহলে এই মিলি বাদ দেই, তাহলে 10 ইন্টু, তাহলে 10 ওয়াট পাইলাম, আওয়ার হচ্ছে 3600, এত জুল, তাহলে ইকুয়ালস কত? 36,000 জুল। এর ভিতরে তাহলে 36,000 জুল শক্তি আছে। সো এইখান থেকে তুমি হিসাব করতে পারবা। আর কেউ একজন জিজ্ঞেস করছিলা যে এই কি বলে এটাকে, আইফোনের ব্যাটারি কম হইলো, ক্যাপাসিটি কম হইলো, বেশিক্ষণ তাহলে চলে কেমনে, এটা কিভাবে সম্ভব? জিনিসটা হচ্ছে মানে হার্ডওয়্যার এন্ড সফটওয়্যার ইন্টিগ্রেটেড, তো সো এক্স্যাক্টলি ওর কোন কাজটা করতে একদম কতগুলা ক্লক পালস লাগবে, কতগুলা হচ্ছে জায়গায় তার হচ্ছে কি বলে পালস দিতে হবে, এই জিনিসগুলো হচ্ছে পুরো জিনিসটা নিজেরা করলে এটা হচ্ছে ইয়া করা সহজ, কন্ট্রোল করা হচ্ছে ইজিয়ার, রাদার দেন তুমি হচ্ছে আরেকজনের থেকে চিপ আনলা, আরেকজনের থেকে হচ্ছে এই আনলা সেই আনলা, এই জিনিসগুলা। সো ওইদিকে একটা আছে যে তোমার হার্ডওয়্যার সফটওয়্যার একটা জায়গা থেকে ডিজাইন করা, ওই সিনক্রোনাইজেশনের কারণে তোমার পাওয়ার কনজাম্পশন তুমি কমানোর জন্য এবং ইয়া করার জন্য হচ্ছে কি করতেছো, একটা লেভেলে এফোর্ট দিতে পারতেছো হার্ডওয়্যার লেভেলে। আর আরো জিনিস আছে এখানে, প্রসেস অপটিমাইজেশন বলে কথা আছে, যে তোমার ফোনের প্রসেসর কি সবসময় অন থাকবে কিনা, হাই পারফরমেন্স কোর কতক্ষণ কাজ করবে, লো পারফরমেন্স কোর কতক্ষণ কাজ করবে, এইগুলা মিক্স এন্ড ম্যাচ করে পাওয়ার কনজাম্পশনটাকে হচ্ছে কমায় আনা হয়। যেমন এখনকার যে অ্যাপল সিলিকন গুলা, এগুলার বৈশিষ্ট্যই হচ্ছে যে লো পাওয়ার কনজিউম করে অনেক বেশি আউটপুট দিতে পারে, ওয়ার্ক আউটপুট দিতে পারে। ও এই কাজ না, মানে হচ্ছে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল যে কাজ, ধরো ভিডিও রেন্ডার দেওয়া, ছবি তোলা, এই কাজগুলো সে কম পাওয়ার ইউজ করে করতে পারে, এইরকম আর কি। আর স্ট্যান্ড বাই টাইম ভালো। ফ্রিতে প্রমোশন এগুলো আইফোনের না, না কোনো স্পন্সরশিপ পাই নাই, এমনিই বলছি। ব্যাটারি চার্জ আস্তে আস্তে শেষ করবা, মোবাইল কম চালাবা, তাহলে ব্যাটারি চার্জ আস্তে আস্তে শেষ হবে, কি বলো তারিফ? আইফোনের ক্যামেরা 12 মেগাপিক্সেল দিয়ে যে ব্যাকআপ দেয়, অন্য অ্যান্ড্রয়েড 50-60 মেগাপিক্সেল দিয়ে এইটা জাস্ট পোস্ট প্রসেসিং, জাস্ট পোস্ট প্রসেসিং। ধরো আইফোন দিয়ে একটা ছবি তোলার পরে ওইটা হচ্ছে ধরো 9-10টা লেয়ারে হচ্ছে পোস্ট প্রসেসিং হয়, মানে ওই ছবির র ফুটেজটার উপরে ও হচ্ছে কাজ করে আরো, তারপরে হচ্ছে ওই ছবিটা প্রসেস করে তোমাকে দেয়, এটা একদম র না। হ্যাঁ সেন্সরও ভালো ঠিক আছে, বাট সেন্সর তো আরো অনেকেরই ভালো। আর সৌরভ জিজ্ঞেস করছে 10⁻³ দিয়ে কেন দিয়েছিলাম, মিলি, মিলি স্মল এম লেখা আছে দেখো, ঠিক আছে। মোবাইল কোম্পানিগুলো কম্পিটিশন করে মোবাইল কিভাবে 18 ওয়াট থেকে 200 ওয়াট কিভাবে নিয়ে গেছে, ও চার্জিং এর কথা বলতেছো। এখন তোমরা এমন এমন প্রশ্ন করতেছো, এগুলা আমার হচ্ছে মানে কি বলা যায়, আমার নিজের এরিয়া এক্সপার্টিস বলো, আমার নিজের পড়া বলো, আমার কি বলা যায় থিসিস টিসিস বলো, ওই পড়াশোনার মধ্যের জিনিস প্রশ্ন করতেছো, এই জন্য আমি ইন্টারেস্ট পাইছি দেখে উত্তর দিচ্ছি, কারো খারাপ লাগলে হচ্ছে সরি, বা কেউ যদি বোরিং ফিল করো। এই যে আমরা ব্যাটারি গুলাকে যে হায়ার এন্ড হায়ার মানে ওয়াটেজ দিয়ে চার্জ করতে পারি এখন, সেটা কেমন? মনে করো আইফোনের হচ্ছে টিপিক্যাল যে চার্জারটা, ওটা হচ্ছে মাত্র 20 ওয়াট, 20 ওয়াটে সে হচ্ছে ফোন চার্জ করে। তারপর হচ্ছে এই শাওমি বলতেছি, ধরো ওয়ান প্লাসের যে টিপিক্যাল মোবাইল গুলা, সেগুলার যে ইয়াগুলা চার্জার গুলা, এগুলা অ্যারাউন্ড 35 ওয়াট। ম্যাকবুকের যে চার্জার গুলা, ওইগুলা মনে করো হচ্ছে 35 বলতেছি 65 ওয়াট থেকে 85 ওয়াট এরকম। বাট রিসেন্টলি কিছু মোবাইল আছে আমি দেখতেছিলাম যে 140 ওয়াটে চার্জ করে, বা ইভেন 200 ওয়াট পর্যন্ত চার্জ করে, কাহিনীটা কি, কিভাবে তাহলে এত ওয়াটে যে চার্জ করা হয়? তো এখানে তোমার বুঝতে হবে যে পিডি যেই প্রোটোকলটা, পাওয়ার ডেলিভারি যে প্রোটোকলটা, ও আসলে কি করে। দেখবা অনেক চার্জারের গায়ে পিডি লেখা থাকে, যে পিডি চার্জার, এটা মানে কি আসলে জিনিসটা,
কিংবা কুইক চার্জ 3, কুইক চার্জ 4 এরকম লেখা থাকে। জিনিসটা কি? এটা হচ্ছে এক একটা কোম্পানির প্রোপ্রাইটারি এক একটা প্রোটোকল, বাট মূল জিনিসটা কি বলি। আমি যখন 20 ওয়াট চার্জারে আমার একটা মোবাইল কানেক্ট করি, নর্মালি মোবাইলের ব্যাটারি হচ্ছে 5 ভোল্টে নেয়, চার্জ নেয়, ইনপুট নেয়। বাট সে তখন কি করে, ওইখানে একটা চিপ আছে, চার্জিং চিপ আছে। ও তখন ওই চার্জারের সাথে যোগাযোগ করে যে এই 20 ওয়াটের চার্জার মানে হচ্ছে সে ম্যাক্সিমাম 20 ওয়াট দিতে পারে। তাহলে ও যদি 5 ভোল্ট নেয়, তাহলে তখন সে হচ্ছে 4 অ্যাম্পিয়ার কারেন্ট ওকে দিতে পারবে কিনা। কিংবা সে যদি হচ্ছে 9 ভোল্ট দেয়, তাহলে সে তাকে অ্যাটলিস্ট 2 অ্যাম্পিয়ার কারেন্ট দিতে পারবে কিনা, 9 × 2 = 18। এরকম যোগাযোগ করে ও হচ্ছে ওর কাছ থেকে 5 ভোল্ট, 9 ভোল্ট, 12 ভোল্ট, এমনকি 20 ভোল্ট পর্যন্ত ওকে বলে যে তুমি এই ভোল্টেজে আমাকে এখন কারেন্ট সাপ্লাই দিবা। সো এরকম হায়ার এন্ড হায়ার ভোল্টেজে ওরা নিজেদের মধ্যে টকিং করে নেয়, করে হচ্ছে সে ওখান থেকে চার্জ নিতে পারে। সো এইবার তাহলে যে যত বেশি চার্জ নিতে পারবে বলে ওই চিপটা ওকে বলে যে আমারে আরো বেশি চার্জ দিতে পারো, আরো বেশি ওয়াটেজ দিতে পারো, আমি নিতে পারবো। তাহলে সে বেশি দেয়। আর যদি বলে কম দিতে পারবো, তাহলে কম দেয়। যেমন হচ্ছে ও যদি 5 ওয়াটে চার্জ করতে চায়, তাহলে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার নিবে। আমি তো বললামই কারেন্টের ভোল্টেজ গুণ করলে ওয়াটেজ পাওয়া যায়। তাহলে 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ারে নিলে সে 5 ওয়াটে চার্জ হবে। সে যদি 5 ভোল্ট 4 অ্যাম্পিয়ার নিতে পারে, তাহলে সে 20 ওয়াটে চার্জ হবে। এইরকম আর কি ব্যাপারটা। সো ওইখানে যে চিপটা থাকে সে হচ্ছে চার্জারের সাথে কথা বলে নাই। চার্জার গুলো এখন স্মার্ট। এখন হোয়াট অ্যাবাউট 200 ওয়াট বা 140 ওয়াট? এটা তো ইনসেইন। এটা তাহলে কিভাবে হয়? এইরকম কেসে মোস্ট অফ দ্য কেসেস যে জিনিসটা থাকে, মাল্টিপল ব্যাটারি ইউনিট থাকে। তো এক একটা ব্যাটারি মনে করো 35 ওয়াটে চার্জ হচ্ছে, তাহলে দুইটা যদি ব্যাটারি ইউনিট থাকে কিন্তু ক্যাপাসিটি কম, ব্যাটারি ইউনিট বেশি, আলাদা ইউনিট, মানে মনে করো দুইটা ব্যাটারি ছোট ছোট কিন্তু প্যারালালি চার্জ হচ্ছে, তোমার 4000 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি না দিয়ে 2000 মিলি অ্যাম্পিয়ারের দুইটা ব্যাটারি, তাহলে একটা ব্যাটারি 35 ওয়াটে চার্জ হচ্ছে আর একটাও 35 ওয়াটে, তাহলে 70 ওয়াট হয়ে গেল। তাহলে এরকম যদি দুইটার জায়গায় চারটা ইউনিট থাকে, তাহলে কিন্তু 70 × 2 = 140 ওয়াটে চার্জ হওয়াও পসিবল। সো এটা একটা পসিবল ওয়ে। এটা হচ্ছে এক ধরনের। আর খুব হায়ার ওয়াটে চার্জ করার মতো আরো কিন্তু অনেক জিনিস আছে। যেমন চায়নাতে আমি একটা বাসে চড়ছিলাম, বাসটা হচ্ছে ইলেকট্রিক বাস, কোনো ইঞ্জিন নাই। ওটা হচ্ছে ক্যাপাসিটর আছে বিরাট বড় বড়, কোলবালিশের মতো বড় বড় ক্যাপাসিটর। ওই ক্যাপাসিটর গুলা ইনসেইন ওয়াটে চার্জ নিতে পারে, কারণ ওর তো কেমিক্যাল রিঅ্যাকশন করতে হয় না, ও ডিরেক্ট একেবারে পাওয়ার লাইন থেকে হিউজ পরিমাণ কারেন্ট ড্র করতে পারে। যেহেতু কেমিক্যাল রিঅ্যাকশন হয় না, ডিরেক্ট চার্জ জমা হয়। সো এগুলো হচ্ছে একদম কিলোওয়াট লেভেলে হচ্ছে সে চার্জ নিতে পারে। সো সে কয়েক কিলোওয়াটে চার্জ নিয়ে এনার্জি জমা করে ফেলছে পরের স্টেশন পর্যন্ত যাওয়ার মতো। কারণ ক্যাপাসিটরে আবার হচ্ছে একই সাইজের ব্যাটারির তুলনায় প্রায় 100 ভাগের 1 ভাগ কম এনার্জি জমা করা যায়, সাইজ অনুযায়ী যদি তুমি তুলনা করো। কিন্তু চার্জ হয় অনেক ফাস্ট। তো এইভাবে হায়ার মানে রেটে চার্জিং গুলো হয়। সামনে মোবাইলের মধ্যে যদি হচ্ছে সুপার ক্যাপাসিটর টেকনোলজি আসে, কিংবা হচ্ছে ওই যে কি বলা যায় এটাকে, ক্রিস্টাল ব্যাটারি বা এরকম সলিড স্টেট ব্যাটারি আসে, তাহলে মোবাইলেও হচ্ছে এরকম হায়ার রেটে চার্জ করা পসিবল হবে। আচ্ছা, এক মোবাইলের হার্ডওয়্যারের সাথে অন্য মোবাইলের চিপ কম্পেটিবল না হইলে চলবে না। আচ্ছা, আমার থিসিস টপিক কি ছিল? লোকেশন ফরেনজিক। মনে করো কেউ তোমারে হচ্ছে অপহরণ করলো, তারপর হচ্ছে তোমারে দিয়ে একটা ভিডিও করলো যে আমাকে হচ্ছে ছাড়াই নিয়ে যাও, আমাকে হচ্ছে টাকা পয়সা দিতে হবে, মানে অপহরণকারীকে টাকা পয়সা দিয়ে আমাকে ছাড়াই নিয়ে যাও, ভিডিও করলো। এরকম ভিডিও কইরা তোমার আত্মীয় স্বজনের কাছে পাঠাইলো। ওই ভিডিওর মধ্যে এমন কিছু ইলেকট্রিক্যাল সিগন্যাল ক্যাপচার করা, যেই সিগন্যাল থেকে আমি হয়তো ভিডিওটার থেকেই অ্যানালাইসিস করে, তোমার কিন্তু আশেপাশে কি আছে দেখা যাচ্ছে না, বাট ওই ভিডিওটার থেকে সিগন্যাল অ্যানালাইসিস করে বোঝার চেষ্টা করা যে এটা কোন এলাকায় ফুটেজটা ধারণ করা হয়েছে। এটা কেন বোঝা যায়? কারণ আমরা দেখতে পাই না, শুনতে পাই না, ভিডিওর মধ্যেও বোঝা যায় না, কিন্তু সব জায়গায় তো ইলেকট্রিক্যাল লাইন আছে, ইলেকট্রিক্যাল লাইনের তো একটা সিগন্যাল আছে 50 হার্টজের কাছাকাছি। ওই সিগন্যালটা তো দুনিয়ার সব জায়গায় সেম না, জায়গা টু জায়গায় ভ্যারি করে। তাহলে ওই সূক্ষ্ম পার্থক্যটা তুমি যদি বুঝতে পারো, তাইলে হচ্ছে তুমি কিন্তু অনেক কিছু করতে পারবা। সো ওইটারই একটা পার্ট হচ্ছে ডিভাইস সিগনেচার রেকগনিশন। ডিভাইস সিগনেচার রেকগনিশন কি? সেটা হচ্ছে এই যে ইলেকট্রিক্যাল লাইন যখন, মানে লাইনে তো অনেক ডিভাইস কানেক্টেড থাকে, লাইট, ফ্যান, মোটর, এটা সেটা, ফ্রিজ, এসি, অনেক কিছু। এগুলো অন অফ করার সময় ওই পাওয়ার গ্রিডে একটা ছাপ পড়ে ওইটার, অন করার সময়, অফ করার সময়। ওইটাকে বলে ডিভাইস সিগনেচার। সো এই সিগনেচারটা হচ্ছে বুঝতে পারা। তো এটা ছিল আমার থিসিস। তোমাদের তো অনেক প্রশ্ন,
অ্যাডাপ্টারের ওয়াট একের কেবলের ওয়াট কম, তাইলে আউটপুট কি কেবলের ওয়াট অনুযায়ী হবে? হ্যাঁ, আউটপুট কেবলের ওয়াট অনুযায়ী হবে, বা তার চেয়েও কম হইতে পারে, কারণ কেবল হচ্ছে রেজিস্ট করতেছে। জ্যোতি বলছো যে ভাইয়া কলেজ লাইফে কিভাবে পড়তেন? কখনো দাঁড়ায়, কখনো বসে, কখনো শুয়ে, কিংবা কখনো আছাড় খেয়ে। যাই হোক, মজা করলাম। কিন্তু কলেজেই তো অনেক প্রেসার থাকতো, নটরডেম কলেজে ছিলাম, যেহেতু ল্যাব সহ হচ্ছে কুইজ টুইজ এগুলোর অনেক প্রেসার থাকতো। তো পড়াশোনার একটা এনভায়রনমেন্ট ছিলই। আর কলেজের এনভায়রনমেন্টটাই এমন, তুমি ডানে তাকাও বামে তাকাও দেখবা সবাই পড়তেছে। তো তখন নিজেরই লেফট আউট ফিল হবে, যায় হ্যাঁ ও বেশি পড়ে ফেলতেছে, আমি পড়তেছি না। সো কম্পিটিশনের একটা প্রেসার তো ছিলই। আর আগ্রহ তো কম ছিল না, যেহেতু টার্গেট ছিল যে বুয়েটে পড়ার বা ইঞ্জিনিয়ারিং পড়ার। সো ওই জন্য তখন ওই আগ্রহ প্লাস হচ্ছে এনভায়রনমেন্ট সব মিলে দেখা যেত যে মানে সময় নষ্ট করার মতো সময় আসলে হাতে থাকতো না। কোনো না কোনো জিনিস নিয়ে মানে আগ্রহ সহকারে হচ্ছে বই নিয়ে থাকতাম। আর রিসেশন তাইলে কিভাবে হইতো বা কিভাবে হচ্ছে মাইন্ড রিফ্রেশ করতাম বা মনটাকে হচ্ছে রিফ্রেশ করতাম। আমি তখনও প্রচুর গল্পের বই পড়তাম বা নন ফিকশন বই পড়তাম। নন ফিকশন অবশ্য পরে ধরছি, এখনো পড়ি। সো বই পড়া মানে মাইন্ডকে রিফ্রেশ করার একটা অনেক ভালো উপায়। সো এটা করতে পারো। যাই হোক, অনেক রাত হয়ে গেছে, কিন্তু বৈদ্যুতিক যন্ত্রপাতির রেটিং এটা আমরা শেষ করেই যাব। ভোল্টেজ রেটিং, ভোল্টেজ না, ভোল্টেজ রেটিং। ভোল্টেজ রেটিং জিনিসটা কি? মনে করো একটা বাল্ব, হ্যাঁ, এরকম একটা বাল্বের গায়ে তোমার লেখা আছে যে এই বাল্বটা, মনে করো লেখা এই এরকম বাল্ব তোমরা দেখছো কিনা আমি জানি না, এখন আর পাওয়া যায় না, খুব রেয়ার। আগে খুব কমন ছিল, এটাই সব জায়গায় ইউজ হইতো। তো এই ধরনের একটা বাল্বের গায়ে মনে করো লেখা আছে 220 ভোল্ট, 60 ওয়াট। তাহলে এখানে কিন্তু হচ্ছে দুইটাই আছে, ভোল্টেজ রেটিং, ওয়াট রেটিং। এটা হচ্ছে ভোল্টেজ রেটিং, এটা হচ্ছে ওর ওয়াট রেটিং। এইটার মানে হচ্ছে ম্যাক্সিমাম এটাকে 220 ভোল্ট দেওয়া যাবে, 220 ভোল্ট দেয়া যাবে। এর চেয়ে কম দিলে এটার ইফিসিয়েন্সি কমবে বা ওয়াটেজ কমবে, কম ওয়াট পাবো। হ্যাঁ, সো এর চেয়ে কম দিলে তুমি হয় কম এফিসিয়েন্সি পাবা, নাহলে কম ওয়াটেজ পাবা। মানে কম ভোল্টেজ কম দিলে তো ওয়াটেজ কম পাবাই, অনেক ক্ষেত্রে এফিসিয়েন্সিও কমে যাবে। এটা হচ্ছে এক নাম্বার। তাহলে তাকে ফুল পাওয়ারে তুমি চালাইতে পারবা না এর চেয়ে কম ভোল্টেজ দিলে। কিন্তু এর চেয়ে বেশি ভোল্টেজ দিলে ওর নষ্ট হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে। সো এইটাকে বলা হচ্ছে ভোল্টেজ রেটিং, যে ওকে ম্যাক্সিমাম কত ভোল্টেজে ইফেক্টিভলি চালানো যায়। ওয়াট রেটিং কি? ভোল্টেজ রেটিং অনুযায়ী যখন তুমি ভোল্টেজ দিছো তখন সে কত ওয়াট পাওয়ার কনজিউম করতেছে, ইলেকট্রিক্যাল লাইন থেকে কত ওয়াট পাওয়ার নিচ্ছে, এইটা। ফারহানা জিজ্ঞেস করছো এই অধ্যায়ের কয়টা ক্লাস লাগবে? মোস্ট প্রবাবলি আর একটা ক্লাসেই আমার সব টপিক কভার হয়ে যাবে, বাট এরপরে এক্সট্রা কিছু অঙ্ক করাইতে পারি। আর ফ্যানের রেগুলেটর দিয়ে স্পিড কমায় নিলে কারেন্ট বিল কম আসবে কিনা? আগেকার দিনের যে রেগুলেটর ছিল সেগুলোতে আসলে খুব একটা কম আসতো না, মোটামুটি কাছাকাছি আসতো। এখনকার যে রেগুলেটর গুলো ছোট্ট, এগুলো হচ্ছে সিলিকন কন্ট্রোল রেকটিফায়ার। সো এগুলোতে হচ্ছে বিল কম আসবে। সোহান বলছে যে এখনো আমাদের এখানে ইউজ করে না, এই যে এরকম বাল্ব। হ্যাঁ, এই বাল্বগুলা কিন্তু হচ্ছে প্রচুর বিদ্যুৎ নষ্ট করে। সো যতটুকু লাইট তৈরি করে তার চেয়ে বেশি তাপ তৈরি করে, তো এই জন্য আসলে ভালো না। তার চেয়ে বেটার বাল্ব হচ্ছে এই যে এগুলা। বলো তো কোনগুলা? এই যে এরকম কিছু বাল্ব পাওয়া যায় না, এনার্জি বাল্ব বলে। সো এগুলার চেয়ে বেটার বাল্ব হচ্ছে এগুলা সিএফএল বাল্ব যেগুলা। সো এগুলাকে বলে হচ্ছে জিএসএল, জেনারেল জিএলএস, জেনারেল ল্যাম্পশেড, জিএলএস। এগুলাকে বলে হচ্ছে সিএফএল, সিএফএল কম্প্যাক্ট ফ্লুরেসেন্ট লাইট, বা ইনক্যান্ডিসেন্ট বাল্বও বলে এগুলাকে, ইনক্যান্ডিসেন্ট বাল্ব। সেটারই আরেক নাম হচ্ছে জিএলএস, আর এটাকে বলা হচ্ছে সিএফএল, কম্প্যাক্ট ফ্লুরেসেন্ট লাইট। এটার চেয়েও ভালো আরেক ধরনের লাইট হচ্ছে এলইডি। এগুলোতে নিচে হচ্ছে বড় হিট সিঙ্ক দেওয়া থাকে, উপরে একটা ডোমের মতো থাকে। সো এলইডি হচ্ছে সবচেয়ে ভালো। কিন্তু এলইডি ভালো মানের হইলে ভালো, তাহলে পাওয়ার গ্রিডে প্রেসার কম পড়ে, নাহলে আবার পাওয়ার গ্রিডে হাই ফ্রিকোয়েন্সি নয়েজ তৈরি করে। এলইডি ভালো, এলইডি ভালো। আর এগুলো ফিউজ হয়ে যায় কারণ এই তারটা কেটে যায়, এটা বারবার গরম হয় তো, সো এই তারটা কেটে যায়। ওকে, আচ্ছা।
তাহলে কি বলতেছিলাম, ভোল্টেজ রেটিং হচ্ছে ম্যাক্সিমাম যত ভোল্টেজ তুমি এটাকে নিরাপদে ইউজ করতে পারবা এবং এফিসিয়েন্সি ভালো পাবা। এর চেয়ে কম ভোল্টেজে ওয়াটেজ কম পাওয়া যায়, এফিসিয়েন্সি কম পাওয়া যায়, আর এর চেয়ে বেশি ভোল্টেজেও নষ্ট হয়ে যেতে পারে। আর 60 ওয়াট যেটা, এটা হচ্ছে ওয়াট রেটিং, মানে ভোল্টেজ রেটিং এর মতো, মানে ভোল্টেজ রেটিং এর সমান ভোল্টেজ যদি দাও বা রেটেড ভোল্টেজ দাও, রেটেড ভোল্টেজ দিলে কত ওয়াট পাওয়ার নেয়, কত ওয়াট পাওয়ার নেয়, সেটাই হচ্ছে আমাদের ওয়াট রেটিং। এই হচ্ছে কাহিনী। এই বাল্বগুলা কেউ যদি হচ্ছে খুলে ফেলো তাহলে ভিতরে অক্সিজেন ঢুকে যাবে, এরপরে যদি হচ্ছে তার জোড়াও লাগাই দাও, তারপরে অন করার সাথে সাথে এই তারটা পুরো ছাই হয়ে যাবে। এগুলোর ভিতরে নরমালি নাইট্রোজেন বা আর্গন গ্যাস ভরা থাকে, ইনার্ট গ্যাস, যাতে হচ্ছে এটা গরম হইলে অক্সিডাইজড না হয়ে যায়। সো খুলে ফেললে লাভ নাই আসলে। টিউবলাইট কিন্তু ওই যে এইটার মতোই, সিএফএল এর মতোই কাছাকাছি। টিউবলাইট ভালো, কিন্তু এখন তো টিউবলাইটের ভিতরে এলইডি থাকে। আগেকার টিউবলাইট কেউ দেখছো কিনা জানি না, এরকম টিউবলাইট, এরকম লম্বা টিউব, এর কোনায় আবার ছোট্ট একটা জিনিস দেওয়া থাকতো, ওইটা প্রথমে মিটমিট করতো, তারপরে হচ্ছে এই বাতিটা জ্বলে উঠতো। এই জন্য সুইচ দেওয়ার কিছুক্ষণ পরে যেহেতু বাতি জ্বলতো, তাই যারা কথা একটু দেরিতে বুঝে তাদেরকে হচ্ছে মজা করে টিউবলাইট বলা হইতো। তোমরা ওইটা শুনছো কিনা আমি জানি না। ঠিক আছে, আজকে রাত হয়ে গেছে, আজকে আর কথা না বাড়াই। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা বাকি টপিকগুলো ইনশাল্লাহ শেষ করব, হ্যাঁ? সমস্যা নেই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।